জি ভাই। আজকে সকালে তাহলে আমরা একটু শুরু করি টাইটেল অপটিমাইজেশন নিয়ে আপনাদের কিরকম ধারণা হলো, কার কি মনে হলো, একটু এখান থেকেই শুরু করি, কি বলেন? তো আমরা শুরুতেই যদি আসি, একদম শুরুতে আব্দুল্লাহ আল মাহমুদ ভাই। জি ভাই, আছি। টাইটেল অপটিমাইজেশনে আপনি গতকালকে কতটুকু আইডিয়া এসেছে, কিরকম মনে হলো, কি করলে ভালো হবে? জি ভাই, টাইটেল একটা নির্দিষ্ট ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, যেটা আপনি 58 ক্যারেক্টারের কথা বলছেন। জি। আর আমাদের ক্যারেক্টার মানে বড় করা যাবে না আর কি, বেশি বড় করা যাবে না, ওই 58 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। এবং টাইটেলের মধ্যে আমাদের মূল যে বিষয়টা একটু তুলে ধরা লাগবে আর কি। ওই মানে আমাদের মূল যে কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে থাকলে ভালো হয় আচ্ছা। এবং থাকা লাগবে। আচ্ছা, টাইটেলটা জেনারেট হচ্ছে কোথা থেকে? টাইটেল গিগের টাইটেলটা ভাইয়া, জি। আমরা যে টাইটেলে লিখতেছি না, গিগ যখন ক্রিয়েট করার সময় টাইটেলে যে লিখতেছি হুম। ওইটা, তারপরে টাইটেলের মধ্যে প্রায় ক্যাটাগরিটাও থাকতেছে, আবার এমনিতে আমরা যে টাইটেলটা লিখতেছি ওইটা থাকতেছে, এবং লাস্টে ফাইবার লেখাটা থাকতেছে। ভুল হয়ে গেল। আপনি যেটি ট্যাবের বললেন এটা টাইটেল হয়ে গেছে। প্রোফাইলের টাইটেল। আমরা কথা বলছিলাম গিগ টাইটেল নিয়ে। গিগ টাইটেলের ভাইয়া, গিগ মানে যখন বানাইতে যাচ্ছি তখন যেখানে টাইটেলটা দিচ্ছি যে জি। আই উইল এর পরে জি। লিখতেছি ওইটাকে ওইখান আমরা থেকে বলছি এখন। কি হেডলাইন, তাই না? জি জি ভাই, ওইখান থেকে হেডলাইনের মধ্যে টাইটেলটা। থেকে এই হেডলাইন লেখার সময় ঠিক আছে, ধন্যবাদ, আপনি অনেক উত্তর দিয়েছেন, ঠিক আছে। আসিফ ভাই শুনতে পাচ্ছেন আমাদের? কতদিনের ক্লাস আপনি করেছিলেন আসিফ ইকবাল ভাই? ওকে, বাসুদেব ভাইয়ের কাছে যাই। বাসুদেব ভাই গতদিনের ক্লাস ঠিকঠাক করেছিলেন? হ্যাঁ, বলেন। এই যে হেডলাইন লেখার ব্যাপারে আমরা একটু একটু চালাকি করার চেষ্টা করেছিলাম বা একটু ডিপ্লোমেসি করার চিন্তা করেছিলাম, সেটাকে আমরা কি বলছি? ওই বাহ, জায়গাটা কি ধরনের আসলে হেডলাইন লেখা উচিত আমাদের? বাহ। ওখানে ভাই হেডলাইনটা লেখা এমন না, করে উচিত শিখছি যেটা বলে দিই। একদম এসইও ফ্রেন্ডলি হবে। এসইও ফ্রেন্ডলি এবং যে বায়ারকে আকর্ষণ করবে। তার আর যেদিন নিবে সেদিন কথাটার মধ্যে যা এমনভাবে লিখতে হবে যেটা বিশেষ করে যে বিষয়ে আমি দিকটা তুলছি সেই বিষয়টা যেন ওখানে থাকে। হুম, ঠিক আছে বাসুদেব ভাই। বেলাল ভাই, বেলাল ভাই একটু আমাদের সাথে কথা বলবেন? ভুলে গিয়েছি ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, বেলাল ভাই আমাদের সাথে একটু কথা বলবেন? বেলাল ভাই, আমরা গতদিন যখন ফাইবারের গিগের হেডলাইন লেখার চেষ্টা করছিলাম, এখানে আমরা বেশ সুচিন্তিত কিছু বিষয় জেনেছি, তাই না? এই জায়গাটাই আপনার কাছে মনে হয়েছে যেটা একটু আলাদা বা যেটা একটু ভালোভাবে চিন্তা করে হেডলাইন করা দরকার, এরকম কোনো পয়েন্ট আপনার কি মনে এসেছে বা মনে হয়েছে? আপনার হেডলাইন যখন আপনি লিখতে চাচ্ছেন, আপনাকে কি কি বিষয় চিন্তায় রাখতে হবে, এটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। হ্যাঁ, এখানে হেডলাইনে আমার ট্যাগের যে বিষয়গুলো আছে, জি। ট্যাগের বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কি কি দিয়ে ছাড় দিলে আমার এই গিফটটা পাইতে পারে। জি। হ্যাঁ, এই জিনিসগুলোকে হেডলাইনের মধ্যে আমাকে ইনক্লুড করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কঙ্কন ভাই কি বলবেন, কঙ্কন ভাই? ঠিক আছে, মিউট করে নেন বেলাল ভাই। আচ্ছা, মাহমুদা আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। মাহমুদা আপু কালকে ক্লাস ঠিকঠাক করেছিলেন না অমনোযোগী ছিল? না ভাইয়া, আমি মাঝখানে ব্রেকের পর কিছুক্ষণ ছিলাম না, শেষে আধা ঘন্টা ছিলাম না। ওকে। গিগের যখন আমরা হেডলাইন নিয়ে কথা বলছিলাম তখন ছিলেন? কি জানি ভাইয়া, মনে পড়তেছে না। আচ্ছা, থাক তাহলে। আব্দুল আহাদ ভাই, আব্দুল আহাদ ভাই তো মোটামুটি ছিলেন আমাদের সাথে। আব্দুল আহাদ ভাই, আপনি আমাদেরকে একটু শেয়ার করবেন গিগের যে হেডলাইন লিখছিলাম আমরা, এই হেডলাইনটি তো বেশ ইম্পর্টেন্ট। এই হেডলাইনের কয়েকটি বিষয় আমরা
লেখার সময় চিন্তা করার চেষ্টা করেছিলাম বা চিন্তায় করব বলেছিলাম, কি কি বিষয় আমাদের চিন্তা করা উচিত হেডলাইন লেখার সময়? উম, এটার সময় যেটা লক্ষণীয় বিষয় আপনি বলছিলেন যে আসলে বায়ার যেভাবে সার্চ করে এটা একটা বিষয়, এবং মনে করেন তারা কিভাবে সার্চ করছে, যে একটা উদাহরণ বলছিলেন যে হাউ টু মেক সাকসেসফুল ফেসবুক অ্যাড, জি ওই মানে ওই আইডিয়াটা মাথায় রেখে আমাদের টাইটেলটা হওয়া উচিত, জি যাতে তারা হয়তো কোশ্চেন করতেছে এবং তার আনসারে আমরা বলতেছি, এই ধরনের টাইটেলটা বলছি নাকি। জি ধন্যবাদ রাহাত ভাই, এই পয়েন্টটি আসলে আমি এতক্ষণ শুনতে চেয়েছি যে টাইটেল লেখার সময় আমাদের বায়ার প্রসপেক্টিভ চিন্তা করে সেই বায়ার প্রসপেক্টিভ সাথে নিয়ে, অর্থাৎ আমার টাইটেলটি এমন হতে, সরি আমার হেডলাইনটি এমন হতে হবে যেটি দিয়ে মানুষ সার্চ করতে পারে বা বায়াররা সার্চ করতে পারে, তাই না? উদাহরণস্বরূপ আমরা নিয়েছিলাম কি, যে সে ফর এক্সাম্পল আমি আই উইল, আমাদের তো সবার কমন হেডলাইনে, তাই না? I will manage profitable Facebook ad campaign, তাই না? এরকম একটি উদাহরণস্বরূপ আমরা নিয়েছিলাম। তো I will manage profitable Facebook ads campaign যখন বলছি, দেখেন I will বাদ দিয়ে manage profitable Facebook ad campaign, এখন এটা দিয়ে বায়ার কীরকম বা ক্লায়েন্ট যারা প্রবলেম ফেস করছে তারা কিভাবে সার্চ করবে, দেখেন how to manage profitable Facebook ad campaign, how can I manage profitable Facebook ad campaign, এরকম বেশ কয়েকভাবেই আসলে সার্চাররা সার্চ করবে, তাই না? চিন্তা করে দেখেন, আপনি যখন কোনো প্রবলেমে পড়েন সেটা কিভাবে সার্চ করেন? আপনি কি এভাবে হাউ টু ম্যানেজ দেন, নাকি হাউ ক্যান আই দেন, নাকি আরো হোয়াট ইজ দেন, এরকম কিছু কোয়েশ্চেন ব্যতীত এরকম কিছু কোয়েশ্চেনমূলক দেন, নাকি আপনি সার্চ দেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, কোনটা? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এখন আমরা অনেক স্পেসিফিক সার্চ কোয়েরি করি, তাই না? তো যদি আমরা এই চিন্তাটা করে আমাদের গিগের হেডলাইন করি, আমাদের বেশ সুবিধা হয়। একদিকে আমরা সার্চ ইঞ্জিনের কিছু বেনিফিট পেতে পারি, আরেকদিকে ডেফিনেটলি আমাদের ফাইবারের যেই সার্চ অ্যালগরিদম বা ফাইবারের যে সার্চ, সেখানেও আমরা ভালো সুবিধা পাবো বলে আমি আশা করছি। আর সেই সাথে আমরা তো ডেফিনেটলি কিওয়ার্ড কিভাবে নির্ধারণ করতে হয় সেটা দেখেছি। সেই কিওয়ার্ডটা তো নিঃসন্দেহে আমাদের যে হেডলাইন বা যেই আমাদের যে টাইটেল যদি বলি সেটার মধ্যে থাকবে, এটাতে কোনো ভুল নেই, তাই না? এই বিষয়াদিগুলো কমন। ঠিক আছে, তাহলে আমরা আজকের সেশনে চলে যাই না, আমরা আমাদের নূর ভাইয়ের স্ক্রিনে চলে যাচ্ছি। নূর ভাই আপনার স্ক্রিনে চলে যান এবং আপনার স্ক্রিন থেকে যেই পর্যন্ত হয়েছিল তারপর থেকে এখন শুরু করব। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা যখন আমাদের এই যে হেডলাইন সেটি যখন অপটিমাইজ করে ফেলবো, তারপরে আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে ঠিক আমাদের হেডলাইনের নিচে আপনার প্রোফাইলের একটি প্রোফাইলের একটি কি বলে ইমেজ দিয়ে আপনার প্রোফাইল লিংক দেওয়া আছে বা আপনার প্রোফাইলের ইউআরএল এখানে আছে। যেহেতু এখানে প্রোফাইলের ইউআরএল আছে, সেহেতু আমাদের এই গিগের সাথে আমাদের প্রোফাইলেরও একটু সামঞ্জস্যতা থাকতে হবে, তাই না? সেই ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি যে আই উইল ম্যানেজ ইয়োর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এখানে আপডেট করার কথা ছিল, নূর ভাই আপডেট করার সময় পাননি কিন্তু। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যখন বলছি, আপনার প্রোফাইলেও যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কিত একবার একটু মেনশন থাকে, তাহলে একটু বেশি হেল্প পাবো বলে আমার মনে হয়। আচ্ছা, এরপরে নিচে যে ইমেজ যেটি আছে,
আমরা আসলে ইমেজ নিয়ে বা ভিডিও নিয়ে যদি চিন্তা করি, আমরা সবাই আমাদের ইমেজ ভিডিও তৈরি করা শিখে গেছি, তাই না? আমরা সবাই ক্যানভা বা এই জাতীয় থার্ড পার্টি টুলগুলো ব্যবহার করে আমাদের ইমেজ তৈরি করা শিখে গেছি না? আবার আমরা ক্যামটাসিয়া বা ফিল্মোরার মতো কিছু টুল ব্যবহার করে মাইনর ভিডিও এডিটিংও শিখে গেছি। তো আপনারা যদি নিজেরাই একটু চিন্তা ভাবনা করেন, নিজেরা যদি একটু আলোচনা করেন, দেখেন অনেক সুন্দর সুন্দর ভিডিও এখন আপনারা তৈরি করে ফেলতে পারছেন। আমি কিন্তু বেশ কয়েকজনের ভিডিওতে ইমপ্রেসড। যেমন আমি এর মাঝে উদাহরণস্বরূপ দিব, আমি প্রথমেই রায়হান ভাইয়ের যদি আপনারা গিগের ভিডিও দেখেন খেয়াল করবেন সেটি খুব সিম্পল বাট খুবই প্রফেশনাল, নিট অ্যান্ড ক্লিন। এরপরে আমি পার্সোনালি দেখেছি হচ্ছে আব্দুল্লাহ আল মাহমুদ ভাইয়ের, আমি লিঙ্কডিনে ওনার একটি সার্ভিসের ভিডিও দেখলাম এবং আই ওয়াজ প্লিজ যে দ্যাট ওয়াজ প্রিটি গুড। পর্যাপ্ত ইনফরমেশন দিয়ে তারা একটি ভিডিও তৈরি করেছেন এবং আমি লিঙ্কডিনে সেটি কিন্তু দেখেছি, আমার বেশ ভালোই লেগেছে। এই যে এখানে দেখছি আমাদের নূর ভাই অলরেডি একটি ভিডিও বানিয়েছেন। নূর ভাই আপনার ভিডিওটি প্লে দেন, আমরা দেখে ফেলি কেমন বানালেন। বড় করে দেন, বড়, ছোট কেন হবে? ওকে, আমি এটা দেখেই বুঝতে পারছি যে নূর ভাই খুব চালাকি করেছে, তিনি পাওয়ার পয়েন্ট দিয়ে ভিডিও বানিয়েছে, জি ভাইয়া। তাই না? তাহলে দেখেন আমরা পাওয়ার পয়েন্ট দিয়েও বানাতে পারি। সো লাইফ ইজ ইজি। একদম যে আমাকে ভিডিও এডিটর হতে হবে নট নেসেসারি। আমার জিনিসগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করাটাই বেটার, তাই না? প্রেজেন্ট করাটাই ব্যাপার, বেটার না, সরি। সো এই যে দেখেন তুলনামূলক আমাদের নূর ভাইয়ের মোটামুটি আমরা এখানে পেয়ে গেছি। আচ্ছা, আবার আজকে আমাদের ম্যাম আসছেন, শিলা মমতাজ। তো নূর ভাইয়ের এখানে আমরা যদি দেখি, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ম্যাডাম মনে হয় ভাই ভুলে আসছিল। চলে গেছেন নাকি ম্যাম? না, রকিবুল, আমি আছি আপনাদের সঙ্গে। ম্যাম কেমন আছেন? জি, ভালো আছি। রকিবুল, আপনাদের কি কোনো ডিজিটাল মার্কেটিং এর ক্লাস শুরু হচ্ছে? নতুন করে কিছু জানেন আপনি? ম্যাম আমি এক্স্যাক্টলি এখনো ইনফর্মড না, আমি আপনাকে জেনে জানাবো। এখানে অবশ্য আমাদের কোঅর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর স্যার ছিলেন, উনি মনে হয় লিভ করেছেন। আচ্ছা আচ্ছা, আপনার এখানে আছে কততম ক্লাস? আজকে ম্যাম 28তম ক্লাস। 28। আচ্ছা আচ্ছা। না, আমার খুব রিসেন্ট যারা জয়েন হয়েছে এক ফার্স্ট ক্লাস অথবা হয়তো সেকেন্ড ক্লাস, এরকম একটা ক্লাস দরকার। আপনাদের কোঅর্ডিনেটর কে বললেন? আমাদের এখানে কোঅর্ডিনেটর স্যার আছেন রাশেদুজ্জামান আছেন, আমি ওনাকে ইনফর্ম করে দিচ্ছি ম্যাম। তাহলে উনি ম্যাম আপনার সাথে উনি কি যোগাযোগ করবে এভাবে ইনফর্ম করে দিব? হ্যাঁ, উনি কোঅর্ডিনেটরকে আমি চিনি না, বাট উনি যদি এহসান ভাইকে বলে কিংবা আশিকুর ভাইকে বলে তাহলে উনারা আমার সঙ্গে একটু যোগাযোগ করবে। আচ্ছা, আমাদের যে নট ওয়ানের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, হ্যাঁ জি, ওইখানে যদি আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোন ইয়েতে ক্লাসটা শুরু হচ্ছে, কবে নাগাদ শুরু হচ্ছে, ডিটেইল ইনফরমেশনটা থাকলে আমি ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিব। ম্যাম আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ রকিব। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ভাই আমার কথা কি শুনছে নাকি? আমি বলছি মনে হয় ম্যাডাম বলে আসছিল, না না আমি আসি। ম্যামরা তো ব্যস্ত, ম্যামরা অনেক ব্যস্ত। ম্যামরা মনে করেন পুরো দৌড়ের উপরে, তো কারণ অনেকগুলো আমাদেরই আপনাদের এই রিজিয়নে 22টা ব্যাচ চলে, জানেন? তাইলে হিসেব করে দেখেন কত দৌড়ের উপর থাকেন ওনারা। ঠিক আছে, একটু দৌড়ের উপর থাকা দরকার। জি ভাই, আসলে সরকারি কর্মকর্তারা তো একটু রিল্যাক্সে থাকে সবসময়। এটা তো অনলাইন দৌড়। হ্যাঁ, এটা তো অনলাইন দৌড়, ঘরে বসে উনি দৌড়াচ্ছে। উনি এমন ডোর টু ডোর দৌড়াচ্ছে ভাইয়া, অনলাইনে অল টাইম দৌড়ের উপর।
আমার নামটা সুন্দর। ঠিক আছে, ওকে। তো আমরা ফিরে যাই। একটু একটু ইন্টারাপশন হলো, আমি দুঃখিত। আর এটা আসলে আমাদের ইন্টারাপশনের চেয়ে বলবো আমাদের নজরদারি, আমরা নজরদারিতে আছি। আচ্ছা, নাফিউল ভাই খুব দুষ্টামির মোডে আছে আজকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু সবারই মেসেজ কিন্তু টুকটাক দেখে ফেলছি, আব্দুল্লাহ মাহমুদ ভাই, নূর ভাইয়ের স্ক্রিন থেকে। ঠিক আছে, ওটা তামান্না আপু জানালো যে কারেন্ট চলে গেছে, ওই জন্য হয়তো বাইরে হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তো এই যে আমরা দেখি আমাদের, আমরা দেখে ফেললাম অলরেডি। আপনারা সবাই আপনাদের গিগের ভিডিও বানাতে পারেন। এটা খুবই 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 গৌরবের ব্যাপার, বা আমাদের জন্য খুবই বড় পাওয়া যে এত দ্রুত আপনারা বেশ অ্যাডপ্ট করে ফেলেছেন। ভাইয়া, ভাইয়া, আমি তো ভাইয়া ভিডিও করছিলাম, বানাইছিলাম ভাইয়া। তো ভিডিও মানে অ্যাড করার পর আমাকে বলছিল যে 24 আওয়ার্স লাগবে রিভিউর জন্য। তো আমি মানে তারপর দিন আপনারা দেখবেন, এর জন্য আমি পরে সেটা গ্রাফিক্স দিয়ে আমি আপলোড করছি। ঠিক আছে, আবার করে দিবেন। হ্যাঁ, অ্যাড করে দিবেন। ভিডিও অ্যাড করে দিলে খারাপ হয় না, কারণ ভিডিও তো মোর ইন্টারেক্টিভ, তাই না? জি ভাইয়া, এখানে ফাইবারই সাজেস্ট করছিল যে 40% মোর এঙ্গেজিং দেন ইমেজ। এক্স্যাক্টলি। তাহলে স্ট্যাটিক একটা ইমেজের চেয়ে যদি 40% এঙ্গেজিং হয়, তার মানে কি আপনার চান্সেস 40% বেড়ে যাচ্ছে, তাই না? শুধুমাত্র ভিডিও দেওয়ার কারণে। জি ভাইয়া, এর জন্য ভাইয়া গতকালকে আমি আসলে পেজ নিয়ে তেমন কিছুই করিনি। গতকালকে ভাই আমাদের পেজের যে কভার ফটো, সেটাও আমি ভিডিও করছি ভাইয়া। আচ্ছা, এখানে নূর আলম ভাই তো একটা মারাত্মক ভুল করে রেখেছে, আমি তো খেয়াল করিনি। কোনটা ভাইয়া? ফেসবুক অ্যাডস মার্কেটিং কি? অ্যাডস মার্কেটিং কি? ও হ্যাঁ, তাহলে ওটা এডিট করে আবার আপলোড দিতে হবে। এডিট করে আপলোড দিতে হবে। অ্যাডস মার্কেটিং কিন্তু হয় না আসলে, পুরো ওয়ার্ডটাই ভুল। ঠিক আছে, এটা অ্যাডস ক্যাম্পেইন। ইয়েস, এটা অ্যাডস ক্যাম্পেইন। সো এটা আপনি অবশ্যই আপডেট করে দিবেন, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল বেসিসে। আজকে যখন আপনি আপনার ওই যে পুরো আপডেট করবেন। আচ্ছা, আরেকটু জিনিস বলে দিই, আপনার এই জায়গাটা পুরোটা সুন্দর হয়েছে, কিন্তু এই যে স্টারগুলো দিয়েছেন, স্টারগুলো একটু ট্যাপ খেয়ে গেছে আমার মনে হচ্ছে। স্টারগুলো সুন্দর লাগছে না। স্টারগুলো আর একটু সুন্দর করার চেষ্টা করবেন। আর অত বড় স্টারের পাশে অত ছোট লেখা মানায় না, স্টারগুলোর সাইজ ছোট হতে হবে। ঠিক আছে? আচ্ছা ভাই, নূর আলম ভাই, একটা সাজেস্ট ভাই, মানে এটা সবার জন্যই ভালো হবে আমি মনে করি। এটা হচ্ছে যখন ভাই কোনো মানে গ্রাফিক্স বা রিলেটেড কোনো কিছু যখন পেস্ট করবেন, মানে ইনপুট করবেন, এবং ওটাকে যখন রিসাইজ করার চেষ্টা করবেন, অবশ্যই ভাইয়া হয় শিফট চাপে তারপর একটু চেষ্টা করেন ভাইয়া। তাহলে কি হবে জানেন, একটা সার্টেন একটা থেকে পোর্শন থেকে এটা ছোট বড় হবে, এটা রেশিওটা নষ্ট হবে না। এটা কি মানে খুব এটা উপকার আমাদের সবার জন্যই আসলে কাজের। থ্যাংক ইউ জাহিদ ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন যে আমরা যখন কোনো কিছু একটা নির্দিষ্ট শেপের কোনো কিছু নিয়ে কাজ করছি, যদি ছোট বড় করতে হয়, ডান বাম থেকে ছোট করলে, ওপর নিচ থেকে ছোট বড় করলে একটু ট্যাপ খেয়ে যায়। জি ভাইয়া, কিন্তু রাদার দেন আমরা যদি সেখানে একটু চেষ্টা করি যে শিফট ধরে করার, তাহলে রেশিওটা ঠিক থাকে। যেমন এই স্টারগুলো মনে হয় উপর থেকে একটু ট্যাপ খাওয়া, তাই না? জি ভাই, একটু মানে উপর থেকে বাউন্স খেয়েছে ভাই, এমন মনে হচ্ছে। যখন টানাটানি করছে শীত ধরেনি। হ্যাঁ, এটা ঠিক হয়ে যাবে। আমাদের নূর ভাই যথেষ্ট এফিশিয়েন্ট, আই বিলিভ তিনি খুব দ্রুত ইমপ্রুভ করে ফেলবেন, তাই না? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে নূর ভাইয়ের এই জায়গাটা আমার ভালোই লেগেছে। আর স্টারগুলো ছোট হলে আপনার লেখাগুলো আর একটু ক্লোজ হয়ে যাবে, মানে ওই জায়গায় লেখাগুলো আপনি যেগুলো দিয়েছেন পারফেক্ট, বাট লেখার যে সাইজ সেই অনুযায়ী স্টার বড় আর গ্যাপ বড় হয়ে গেছে। যখন স্টার ছোট হয়ে যাবে তখন আপনার ওই যে লেখার গ্যাপগুলো কমে আসবে, তাই না? কমে যাবে, তখন সুন্দর লাগবে। আই বিলিভ তখন বেশ সুন্দর লাগবে আপনার এই ডিজাইনটি। তারপরে আরও ইমপ্রুভ করতে হবে। আমরা সবাই যখনই ভিডিও বানাবো, এখানে তো আপনারা 25 জন মানুষ, একজন আরেকজনের সাথে আলোচনা করলে দেখবেন যে আপনাদের আউটকাম কি আসে, তখন আরো ভালো আসবে ভাইয়া, অনেক ভালো আসবে। ইভেন আপনাদের কয়েকজনের মোটামুটি কালার সেন্স, ডিজাইন সেন্স দেখে আমি মুগ্ধ।
সো ডেফিনেটলি আপনারা কয়েকজন যদি আলোচনা করেন ভালোই আসবে। আর আপনাদের তো এই গ্রাফিক রিলেটেড একটা হিউজ অ্যাসেট আছে তৈরির জন্য। বেলাল ভাই আছে, আবার আমাদের জাহিদ ভাই আছে মাল্টিমিডিয়ার স্টুডেন্ট। সো তার কাছ থেকে আপনারা নিঃসন্দেহে ভালো ভালো সাজেশন পাবেন এবং সেটা নিঃসন্দেহে অ্যাপ্রিসিয়েট করবেন। তিনি যেটা বলবেন তার ভিউটা আমরা হয়তো অনেক সময় চিন্তা করতে পারবো না, কারণ তারা তো অ্যাটলিস্ট 4 বছর এটা নিয়েই লেখাপড়া করেছে ভাই। আর আমরা তো চাঁদে 8 দিন হচ্ছে প্র্যাকটিস করি, তাই না? জি। সো তার ভিউগুলো, ইভেন থিওরি মারাত্মক, যে কোনো বিষয়ের থিওরি মারাত্মক। ওনারা অনেক থিওরি পড়েছে এই বিষয়ে, যেগুলো আই বিলিভ আসলে তাদের চিন্তাগুলো এমনিতেই উন্নত করে দেয়। ইংরেজির জন্য আপনারা জি পার্সপেক্টিভে একটা ব্যাপার আছে আসলে মানে আপনি যখন আমরা যখন আমাদের স্যাররা লেকচার দিত অনেক মানে বাস্তব উদাহরণ দিয়ে দিত তো ভাইয়া, মানে এর জন্য কি হয়েছে মানে এখন ডিজাইন দেখলে অনেকটা সেন্স একটা গ্রো করে নিজের কাছে। আসলে এটা এইভাবে করলে আরেকটু ভালো হতো। ডেফিনেটলি পুরো ইউজার ইন্টারফেস বা আমরা যদি বলি ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন করা আসলেই একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, পুরো জিনিসটা দেখে ইউজারের কিভাবে করলে ভালো লাগবে এটা আসলেই চ্যালেঞ্জ। আমরা একটু আলোচনা করলে ভালো হবে। ইভেন কালার যে এত মারাত্মক কাজ, ইভেন আমার মনে আছে আমি যখন একটা সার্টেন টাইম আমার গ্রাফিক নিয়ে বেশ আগ্রহ ছিল। আই মিন আমি গ্রাফিক ডিজাইন করব না, কিন্তু আমার নিজের তো কিছু কাজ লাগে, তাই না? সেটা আমি কাউকে দিয়ে করিয়ে নিতে গেলেও তো আমার দেখতে হবে। তো এই পারপাজে আমি কালার নিয়ে কোনো এক সময় লেখাপড়া করেছিলাম এবং আমি পড়তে পড়তে দেখেছিলাম লাস্টে আমার কাছে প্রায় 40টার মতো ইবুক হয়েছিল শুধু কালার নিয়ে। সো পড়ালেখা করলে অটোমেটিক আমি দেখেছি যে আমার এখন আল্লাহর রহমতে কালার সেন্স আমি করতে পারি, যে ট্রেন্ডি কালার কোনগুলা একটু একটু ইন্ডাস্ট্রিতে দেখলেই আসলে সেন্স চলে আসে। আর বাকিটা ওই থিওরিগুলো বা ওই বইগুলো আমাকে খুব হেল্প করে, যে আমি পড়েছিলাম যে আসলে পড়া কোনো বৃথা যায় না। সো আমরা যদি চাই আর একটু লেখাপড়াও করে ফেলতে পারি। কালার নিয়ে বই আছে, তারপরে মনে করেন আপনার এই যে ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে বই আছে, এগুলো অনেক অ্যাভেলেবেল রিসোর্স আপনারা ইন্টারনেটে পাবেন। যারা কালার নিয়ে আপাতত আমাদের আমি মনে করি যে কালারের যে ধরন আছে, ওয়ার্ম কালার, কুল কালার এবং কালার প্যালেটের যে কিছু ব্যাপার আছে, এই জিনিস 3-4টা বিষয়ে একটু নজর করলে আপাতত আমরা একটু ভালো আউটকাম পাবো, তাই না? আবার মনে করেন ওই যে আমরা যে লেখায় যেরকম একটা ফিলের ব্যাপারে আলোচনা করেছিলাম বেসিকের সময়, যে লেখাগুলো কিভাবে লিখলে আপনার ব্রেইন রিল্যাক্সেশন পায়, কিভাবে লিখলে আপনার চোখ রিল্যাক্সেশন পায়, এই বিষয়গুলোই কিন্তু আলটিমেটলি ইউজার এক্সপিরিয়েন্স ডেভেলপ করে, তাই না? ঠিক একইভাবে গ্রাফিক বা এই যে আমাদের ভিডিও বলেন, গ্রাফিক বলেন, এই ক্ষেত্রেও কিন্তু এগুলো কাজ করে। যেমন এটা এই যে এখানে আমার নূর ভাইয়ের এই জিনিসটি আমার ভালো লেগেছে, উনি ডিপ ব্যাকগ্রাউন্ডের লাইট কালার ব্যবহার করেছে। এটা কিন্তু খুবই প্লিজেন্ট একটা থিং, ডিপ ব্যাকগ্রাউন্ডে লাইট ফন্ট ব্যবহার করা, মানে লেখাগুলো হতে হবে লাইট কালারে, তখন সেটা বেশি ভালো লাগে। অনেকেই দেখা যায় কি লাইট ব্যাকগ্রাউন্ডে ডিপ লেখে, এটা কিন্তু খুবই মারাত্মক পেইনফুল। এটা কিছুক্ষণ দেখলেই চোখ ব্যথা করবে, মাথা ব্যথা করবে। তো এইসব জিনিসগুলো আমরা টুকটাক করে জানবো। তার মানে আমাদের এই ভিডিও সেকশন বলেন, ইমেজ সেকশন বলেন, এখানেও কাজ করার অনেক সুযোগ আছে, তাই না? আর কেউ আমরা তো সবাই মোটামুটি যদি ভালো না করতে পারি গুগল থেকে কপি করে নিব, এতে কোনো ভুল নেই, তাই তো? একদম শুভ ঠিক হবে না ভাইয়া? জি, আইডিয়া নিতে পারি। বারবার কি কথা বলেন কেন? আমরা শিখলাম না যে যখনই ডিজাইনের প্রবলেম হবে আমরা গুগল থেকে কপি করে নিব, গুগলের যে ইমেজ ভালো লাগবে সার্চ করে ওই ইমেজটা নিয়ে নিব, আমরা শিখেছি না? নাফিউল ভাইয়ের মতো অবস্থা হয়ে যাবে তাইলে। ভাইয়া এত করে বলতেছে, বড় ভাই বলছে, বড় ভাই কিভাবে অমান্য করি মনে হয় তাহলে? এই আপনি আমার বদনাম করবেন নাকি? আপনি আমার বদনাম করে দিচ্ছেন এখন। বড় ভাই বলতেছে, বড় ভাইয়ের কথা শুনতে হবে না? না না, বড় ভাইয়ের সব কথা শুনতে হবে না। বড় ভাইরা অনেক কথা বলে, বুঝে শুনে শুনতে হবে, নাইলে মালপাটিতে পড়ে যাবেন। ঠিক আছে, ওকে। এরপরে আমরা সামনে যাই। এরপরে আমরা দেখছি কি, এর নিচে যাব না, এখান থেকেই আমরা ডান পাশে একটি সেগমেন্ট দেখতে পাচ্ছি, খেয়াল করেন প্যাকেজেসগুলো। এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম 3টি প্যাকেজ করা যায়, তাই না আমাদের গিগে?
তো এই প্যাকেজগুলোতে আবার নাম দেওয়া যায়। দেখেন বেসিকে যেমন আমাদের নূর ভাই বেসিকে নাম দিয়েছে ফেসবুক অ্যাড প্যাকেজ, স্ট্যান্ডার্ডে কি নাম দিয়েছে দেখি, দ্য রিটার্গেটিং প্যাকেজ। ও জোস, ব্যাপারটা খুব ভালো ছিল। আচ্ছা, তৃতীয় প্রিমিয়ামে যদি যাই, ফুল প্যাকেজ, ওকে, খুবই সুন্দর হয়েছে, খুবই ইনোভেটিভ হয়েছে প্যাকেজের নামগুলো। তার মানে কি, যে কেউ ফেসবুক ক্যাম্পেইন নিতে চাইলে সে বেসিকে এসে দেখবে কি অ্যাড প্যাকেজ, সে অ্যাড নিবে। সে স্ট্যান্ডার্ডে এসে কি দেখবে, সে স্ট্যান্ডার্ডে এসে দেখবে যে রিটার্গেটিং প্যাকেজ। তার মানে কি আমরা রিটার্গেটিংও এখানে দিচ্ছি, আর প্রিমিয়ামে ফুল প্যাকেজ। পারফেক্ট, খুবই সুন্দর হয়েছে নূর ভাই, খুবই সুন্দর হয়েছে আপনার এই প্যাকেজিংটা। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে আমরা যদি দেখি এখানে প্রাইসিং এর ব্যাপারগুলো যদি নিয়ে একটু আলোচনা আমরা প্রাইসিং নিয়ে আলোচনা করেছিলাম, সো আলোচনা নেই এখানে, আসলে আমাদের এসইও ইমপ্রুভমেন্ট নিয়েই কথা। সো নামগুলো খুবই সুন্দর হয়েছে, কারণ সবগুলোই ফেসবুক অ্যাড রিলেটেড। এই প্রত্যেকটা ওয়ার্ডিং মনে রাখবেন। এই যে আমরা যে কন্টেন্ট মার্কেটিং যখন দেখেছিলাম, ওইখানে কন্টেন্টের হেডিং সাব হেডিং এর ব্যাপার এসেছিল না অনেকটা, এই পেজে আমার কাছে তুলনামূলক মনে হয়েছে। আমাদের হেডিং তো একটাই, তাই না, পেয়ে গেছি, এবং আমরা জানি আমাদের হেডিং কোনটি। এই প্যাকেজের আন্ডারের নামগুলো আমার কাছে কেন জানি মনে হয়েছে এটা সাব হেডিং হিসেবে কাজ করে। একটু চিন্তা করে দেখেন তো, আসলে কাজ করার কথা কিনা সাব হেডিং হিসেবে। ইভেন এটা আমরা কি করতে পারি, ইন্সপেক্ট করে দেখতে পারি যে এটা কিসের মধ্যে লেখা। ফেসবুক অ্যাড প্যাকেজ যেটা আপনি নাম দিয়েছেন, এটা কি কোনো এইচের মধ্যে ঢুকেছে, নাকি একটা টেক্সটকে বোল্ড করে দেয়া। ফেসবুক অ্যাড প্যাকেজ যেখানে লিখেছেন ওখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট। জি, এখানে এটি দেখেন তো কিসের মধ্যে করা, বোল্ড করা, কিন্তু কিসের মধ্যে, টাইটেলের মধ্যে একদম দিব পিটা। ও, এটা কিসের মধ্যে আছে আব্দুল্লাহ আল মাহমুদ ভাই বা শাহিন রেজা বলেন? এটা তো এই যে সাব হেডিং এর মধ্যে আছে স্ত্রী। এই যে আমরা যেটা দেখলাম যে ফেসবুক অ্যাড প্যাকেজ যেগুলা, আই মিন যে আমরা প্যাকেজের নামগুলো দিই, বেসিক প্যাকেজের আন্ডারে তো আবার আমরা নাম দিতে পারি, তাই না? নূর ভাই কোথায় নাম দেওয়া যায় একটু দেখান, নূর ভাই কোথায় নাম দেওয়া যাচ্ছে একটু দেখেন। বাম পাশ থেকে আপনার ওই স্ক্রিনটি একটু ডানে স্ক্রোল করেন। ও নিচে নামালেও হবে, সরি না ওইভাবে না, নিচে নামালেও হবে। ওই যে ওটা নিচে নেমে গেছে এখন। হ্যাঁ, এই যে এখানে দাঁড় করেন। এই যে আমাদের বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজ, এই প্যাকেজগুলোর তো আবার নাম দেওয়া যায়, তাই না? জি ভাইয়া। এই যে নামগুলো আমার কাছে মনে হয়েছিল যে এটি একটি সাব হেডিং। সাব হেডিং এর জন্য আসলে কি বলেন তো ভাইয়া? এখানে যে মানে বাম পাশের স্ক্রিনে যেখানে ফেসবুক অ্যাড প্যাকেজ লেখা আছে, মানে প্যাকেজগুলোর নাম যেগুলো, এগুলো এই পাশে এখানে টাইটেলে দেখতে পাচ্ছি, মানে ডেভেলপার মানুষ ভুল বললে ডিম মারেন, ডিম কে মারবেন না ভাই? আগে হাতটা মানে এটা এ3 তে আছে ভাই, এটা সাব হেডিং, এটা H3 তে আছে, H3 তে আছে, কিন্তু ভাই মাউসের পয়েন্টারটার জন্য আমি এই তলায় গিয়েছে এটা দেখতে পাচ্ছি না। ওকে, মাউস পয়েন্টার সরিয়ে দেন নূর ভাই, এবার দেখে বলেন। এই বিটা আমি দেখতে পাই, আমি মনে করছিলাম যে এটার ভিতর অন্য কোনো আরো ট্যাগ নেই আছে, এটা H3 এর ভিতর বি ট্যাগের মধ্যে আছে, আর এই বিটা হাইট ছিল আমি এটা দেখতে পাচ্ছিলাম। ঠিক আছে, কিন্তু এই H3 এর মধ্যে বি ট্যাগের মধ্যে আছে, তাই না? বি ফর বোল্ড করার জন্য, কিন্তু মূলত জি ভাইয়া, কিন্তু আমি ওইটা দেখতে পাইনি তার কারণে। কিন্তু এটি আছে কোথায়? H3 মানে কি? H3 মানে আমরা কি শিখে এসেছিলাম? হেডিং মানে 3 আর কি, হেডিং লেভেল 3 এর। তো এটার যদি আমরা সাব হেডিং, তাই না? তাহলে এটার সাব হেডিং কোনটি বলতে পারেন? এটা কিন্তু সাব হেডিং বললাম, তাহলে এটার হেডিং কোনটি? হেডিং, টেনশনের ব্যাপার। তাহলে উপরে দেখা লাগবে ভাইয়া, একটু উপরে দেখান নূর ভাই, একটু উপরে দেখান। উপরে বলতে বাম পাশ থেকে আপনার স্ক্রিন দেখান, উপরে কোড উপরে দেখান লাগবে না। এই ইন্সপেক্ট কেটে দেন, এখন ইন্সপেক্ট কেটে দেন, আবার আমরা আসব। ঠিক আছে, এইবার দেখে বলেন এখানে হেডিং কোনটি হতে, সাব হেডিং কোনটি হতে পারে? আমরা দেখছিলাম হচ্ছে এই যে ফুল প্যাকেজ, এটি দেখলাম সাব হেডিং, তাহলে হেডিং কোনটি?
হেডিং, সরাসরি হেডিং। সরি, হেডিং না, সাব হেডিং কোনটি, আমার ভুল ছিল, সরি। সাব হেডিং, এই যে উপরে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলো হতে এগুলা পারে। হেডিং হতে পারে, তাই না? তাহলে নূর ভাই আরেকবার সাব হেডিং। ইন্সপেক্ট করেন বেসিক সাব হেডিং। জি, নূর ভাই আরেকবার বেসিকটাকে ইন্সপেক্ট করেন, বেসিকের উপরে কার্সর রেখে ইন্সপেক্ট করেন। এগুলো তো ভাইয়া লেভেলের মধ্যে দিয়ে দিচ্ছে। তাইলে লেভেলকে ইন্সপেক্ট করেন, বাট লেভেলের মধ্যে কি এখানে আছে? ডিভ। সো ডিভের মধ্যে কন্টেনার, ডিভের মধ্যে সবগুলো হচ্ছে প্যাকেজ ট্যাব, সবগুলো হচ্ছে লেভেল। তাইলে সাব হেডিং কই? এটা তো সাব হেডিং হিসেবে পেয়ে গেলাম, সাব হেডিং গেল। কেটে দেন, কেটে দেন এটা। সাব হেডিং দেখিয়ে দিই আপনাদের, সাব হেডিং কোথায় আছে। নূর ভাই টান দিয়ে নিচে চলে যান, উপরে কম্পেয়ার প্যাকেজেস। এবারে কম্পেয়ার প্যাকেজেস কে একটু ইন্সপেক্ট করেন। কম্পেয়ার প্যাকেজ কি ইন্সপেক্ট করলে কি আসলো? কই গেল কম্পেয়ার প্যাকেজ এরিয়াটা? ওইটা দেখি। হ্যাঁ, স্ক্রিপ্ট বাদ, এত স্ক্রিপ্ট আমরা দেখবো না, একটু নিচে নামি। বডি তো আছে, কম্পেয়ার প্যাকেজের ওই জায়গাটা আবার ইন্সপেক্ট করেন। নিচে নামেন, স্ক্রল করে নিচে নামেন। প্যাকেজ কই গেল আপনার? ও ও ও এখানে আপনি ওই যে ওপর থেকে বা নিচ থেকে কই দেখি, আপনার এই যে ডিভাইসটির ওখানটায় ফুল স্ক্রিন করেন, ওই যে ওপরে একদম আপনার ইন্সপেক্টের যে এলিমেন্ট, ওইখানে যে ওপরের দিকে দেখেন, ওপরে দেখেন একটু, আর একটু বামে 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 তারটা, হ্যাঁ ইয়াস, এখানে ক্লিক করেন আরেকবার। এবার এটাকে, এই যে ইন্সপেক্টের এটাকে ওই সেটিংয়ের দিক থেকে ডান পাশে যে সেটিং আছে ওখানে ক্লিক করেন। না, এখান থেকে না, ভুল হলো, ব্যাক। ওই যে তিনটা ডট ওখানে ক্লিক করেন। এই যে নিচে দেন, এই যে মানে একদম ডান থেকে, ডানের যে আইকনগুলো ডক সাইডের, হ্যাঁ ওইটার আগেরটা দেন, হ্যাঁ এটা দেন। ঠিক আছে, এবার এখানে ইন্সপেক্ট করেন, কম্পেয়ার প্যাকেজের উপরে ইন্সপেক্ট করেন। কম্পেয়ার প্যাকেজে তো ছিলই ভাইয়া। ছিল, নূর ভাই খেয়াল করেনি। হ্যাঁ, এই যে কম্পেয়ার প্যাকেজের উপরে ইন্সপেক্ট করেন। H2 তে আছে সাব হেডিং। তাহলে খুঁজে পাওয়া যায় না একটু চেষ্টা করলে? জি ভাইয়া। ঠিক আছে, কেটে দেন এবার ইন্সপেক্ট। তাহলে প্যাকেজের হেডিং তো, হেডিং তো পেজের একটাই, প্যাকেজের যে সাব হেডিং সেটা কোথায় ছিল? কম্পেয়ার প্যাকেজ, এটা সাব হেডিং। কম্পেয়ার প্যাকেজের সাব হেডিং এর মধ্যে ওই ছোট ছোট যে ডান পাশে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম দেখছেন, এর আবার সাব হেডিং আছে যেটা আপনারা দিতে পারেন। তাহলে দেখেন ওই কন্টেন্ট যে আমরা শিখেছিলাম, ওই কন্টেন্ট আর এর মধ্যে, এই পেজের মধ্যে কি আহামরি কোনো পার্থক্য আছে? না। কন্টেন্ট লেখার সময় আমরা যা যা করেছিলাম এখনো তাই করছি না? কি মনে হয়? দেখি কন্টেন্টটা ভালো করেছেন যারা, তাদের কাছে শুনি। রায়হান ভাইয়ের কাছে আগে শুনি। রায়হান ভাই, জি ভাইয়া, আপনারা যে কন্টেন্ট লেখার সময়, যে আমরা কন্টেন্ট মার্কেটিং এ মেইন যে কন্টেন্ট করেছিলাম, সেই কন্টেন্ট লেখার প্যাটার্ন আর এই যে ফাইবারের পেজ, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য পাচ্ছেন তেমন? না ভাইয়া, বিষয়টা ওইরকমই, কিছুটা অনেকটাই এরকম, শুধুমাত্র একটু স্ট্রাকচারটা পরিবর্তন, তাই না? জি 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 জি। জিনিস কিন্তু একই, শুধু চেহারা আলাদা, আই মিন ওই যে প্যাকেজিং আলাদা। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা আর একটু সামনে যাই। তাহলে এই যে ডান পাশের যে প্যাকেজগুলো, এগুলো মূলত আমাদের বড় যে প্যাকেজ সেখান থেকেই আসছে। তবে আমরা যখন গিগ তৈরি করেছিলাম তখন এখানে কি এই অপশনগুলো আলাদা আলাদাভাবে দেওয়ার সুযোগ ছিল না আমাদের? কম্পেয়ার প্যাকেজের অপশনগুলো? জি। ঠিক আছে, আমরা আরেকটু উপরে যাই, আমরা কম্পেয়ার প্যাকেজে আরেকটু পরেই আসি।
আমি ধন্যবাদ রায়হান ভাই, আমি আবার নূর ভাইয়ের কাছেই ফিরে যাই। তাহলে কম্পেয়ার ডান পাশে যে প্যাকেজগুলো দেখছি, এই প্যাকেজগুলো আসলে পুরোটাই একটা অংশ, কিসের অংশ? কম্পেয়ার প্যাকেজ বলে নিচে যে অংশ আমরা দেখে আসলাম সেটার অংশ। ওইটা একটা সাব হেডিং, কম্পেয়ার প্যাকেজ একটা সাব হেডিং। তাহলে আপনাদের কাছে যদি এখন একটু জিজ্ঞেস করি, বলেন তো এই পেজের সাব হেডিং কয়টা আছে? এই যে ফাইবারের গিগের যে পেজ, এই পেজের সাব হেডিং কয়টা আছে নূর ভাই একটু বলেন তো, দেখে বলেন। অনেক কয়েকটাই আছে। তাহলে গুনেন কয়টা আছে, চোখে দেখে কোনটা কোনটা মনে হচ্ছে সাব হেডিং গুনেন। এইটা একটা হতে পারে। জি। তারপর এই তিনটা তো সাব হেডিং এ দেখলাম। ওটা সাব হেডিং। ও আচ্ছা, হ্যাঁ সাব। এবং ইভেন আপনি যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম দেখিয়েছেন ওইগুলো কিন্তু আসলে লেভেল। হ্যাঁ, ওগুলো তো লেভেলে ঢুকছে। আপনার সাব হেডিং হচ্ছে আপনি যে নামগুলো দিয়েছেন। আরেকটা সাব হেডিং কি? একটা বলেছেন অ্যাবাউট দিস গিগ সাব হেডিং, ঠিক আছে। আরেকটা সাব হেডিং কি? আরেকটা সাব হেডিং নিচে নামেন, আস্তে আস্তে স্ক্রল করেন, নিচে নামেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন। ও এই যে এখানে একটা আছে অ্যাবাউট দ্য সেলার। আর সাব হেডিং আছে, দেখেন নিচে নামেন আস্তে আস্তে। কম্পেয়ার প্যাকেজ। আরেকটু নিচে নামেন। রিলেটেড টেক্সট। আরেকটু নিচে নামেন। তাহলে আপনাদের গিগের কয়টা সাব হেডিং খুঁজে পেলেন বলেন তো? রিলেটেড ট্যাগ একটা, কম্পেয়ার প্যাকেজেস একটা, রিলেটেড ট্যাগস, কম্পেয়ার প্যাকেজেস, তার উপরে অ্যাবাউট দ্য সেলার, তারপরে অ্যাবাউট দিস গিগস, তারপরে তার উপরে ওঠেন, আর কিছু নেই। তাহলে আপনাদের এই ফাইবার পেজটি কয়টা সাব হেডিং এ বিভক্ত? 4টা। তো ডান পাশের যে প্যাকেজ যেটা দেখছি এটা একটা সাব হেডিং থেকেই এসেছে, তাই না? তো ওইটা আমরা রাখি, যখন আমরা কম্পেয়ার প্যাকেজ সাব হেডিংটি দেখব তখন এইটা আর একটু ডিটেল দেখব। ঠিক আছে। এরপরে যদি আমরা চলে যাই ইমেজের পরে ডান পাশের ওই অংশের পরে আমাদের অ্যাবাউট দিস গিগ বা আমাদের গিগ ডেসক্রিপশনে আমরা যা লিখি সেটা চলে আসে, তাই না? এটা কি আপনার সেই কন্টেন্ট লেখার জায়গা না? আপনারা যে কন্টেন্ট মার্কেটিং এ কন্টেন্ট লিখেছিলেন, সেই কন্টেন্ট লেখা আর এই জায়গার মধ্যে কোনো পার্থক্য আছে? না। আছে একটা। কি সেটা কে বলতে পারবেন? আন্দাজ করেন, আন্দাজে ঢিল মারেন। লেখার ধরনটা ভাইয়া, ওইটা আমি যে ব্লগে যেভাবে লিখছি ভাই, এখানে লেখাটা একটু ভিন্ন। না, আপনি একইভাবে লিখতে পারেন চাইলে, এটা না। আর একটাই পার্থক্য, এখানে ক্যারেক্টারের লিমিট আছে, ওখানে কোনো লিমিট নেই। ও জি ভাই, এখানে তো লিমিটেড আছে। এখানে কত ক্যারেক্টার লেখা যায় কে বলতে পারেন? 1200। তার মানে এখানে আপনাকে যা লিখতে হবে 1200 ক্যারেক্টারের মধ্যেই লিখতে হবে, তাই না? জি ভাইয়া। এটি কিন্তু বেশ চ্যালেঞ্জিং। আপনার পুরো গিগের বিস্তর বিষয় আপনি বলতে চান 1200তে। তবে আমরা 4টি যে সাব হেডিং দেখলাম, এই সাব হেডিংগুলা বা আমাদের অন্যান্য অপশনগুলো যদি আমরা খেয়াল করি তাহলে সব মিলিয়ে কিন্তু একটি বিশাল কন্টেন্ট, তাই না? যেমন প্রথমে দেখেন, আমরা যখন ব্লগ লিখেছিলাম ওখানে ইমেজ ভিডিও দেওয়ার অপশন ছিল। এখানে ইমেজ ভিডিও দেওয়ার অপশন আছে? আছে। ওইখানে হেডলাইন আমরা লিখতাম, এখানে হেডলাইন লিখেছি। ওইখানে ইউআরএল ফলো করতাম, এখানে ইউআরএলটা আমরা চাইলে একটু মানে মডিফাই করতে পারি। তবে একটু লিমিটেড। আমরা হেডলাইন যেভাবে লিখি ওখান থেকে ইউআরএল অটো জেনারেটেড হয়ে যায়, হেডলাইন। এবং তার মানে কি আমাদের হেডলাইনটা 3 জায়গায় কাজ করে, ইউআরএল এ এবং টাইটেলে। তাহলে হেডলাইন আমাদের খুব ভেবে চিন্তে লিখতে হবে, তাই না? জি। তাহলে কি দেখেন, হেডলাইন আছে, তারপরে যে একটা ইমেজ বা ভিডিও দেওয়ার জায়গা আছে, তারপরে যে আপনার গিগের ডেসক্রিপশন, এটা আপনার মূল কন্টেন্ট। তারপরে কে এই গিগটি পাবলিশ করছে, তার মানে আপনার সম্পর্কে আছে, তাই না? তারপরে এখানে আপনার এই যে গিগ বা এই যে সার্ভিস, এটার দাম সম্পর্কে একটা বিস্তর আলোচনা আছে।
কম্পেয়ার করা হয়েছে। কম্পেয়ার করা হয়েছে। কম্পেয়ার প্যাকেজের মধ্যে কম্পেয়ার বলা হচ্ছে, এখানে মূলত আপনার বেশ কয়েকটা প্যাকেজ এখানে আপনি সেট করতে পারেন, একটাও পারেন, মাল্টিপলও পারেন, তাই না? 3টা পর্যন্ত পারেন। 3টা পর্যন্ত হাইস্ট। তো এই যে বেশ কয়েকটা প্যাকেজ তৈরি করা যায়, একই সার্ভিসের 3টা প্যাকেজ, তাহলে কি ওই সার্ভিস সম্পর্কে, সার্ভিসের দাম সম্পর্কিত ব্যাপারগুলো এখানে আলাদা একটি সেগমেন্টে রাখা হয়েছে, তাই না? আর লাস্টে যে এই সার্ভিসটি কি রিলেটেড, সেই রিলেটেড ট্যাগগুলোর ব্যাপার আছে, তাই তো? আর একদম ডান পাশে খেয়াল করে দেখেন একটা কল টু অ্যাকশন আছে। হ্যাঁ, কনটেক্সট। তার মানে পুরো আমরা যা কন্টেন্টে শিখেছিলাম এটা হুবহুই তাই, শুধুমাত্র কিছু কিছু সেগমেন্ট আলাদা করা। আমরা যদি একটা কন্টেন্ট লিখতে চাইতাম একটা কোনো কিছু, কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে, তাহলে দেখেন আলটিমেটলি এভাবেই লিখতাম। প্রথমে আমরা হয়তো একটা টাইটেল দিতাম, তারপরে হেডলাইন দিতাম, তারপরে ওই সার্ভিস রিলেটেড একটা ইমেজ বা ভিডিও ব্যবহার করতাম, তারপরে যে কি করতাম ওই সার্ভিসের আগে একটু বর্ণনা দিতাম, তাই না? তারপরে ইন্ট্রোডাকশন, তারপরে যে ওই সার্ভিসের প্যাকেজগুলো, যে দাম কি, এই বিষয়গুলো দিতাম, এবং সেই সার্ভিসগুলো কি কি বিষয় হতে পারে এখানে ট্যাগ হিসেবে দিতে হয়। এখানে হয়তো আমরা আর একটু কথাই লিখতাম যে এই সার্ভিসটি অমুক 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 কাজে লাগতে পারে, অমুক অমুক বিষয়ে হেল্প হতে পারে, এই বিষয় এইভাবে লিখতাম, এবং লাস্টে যে একটা কল টু অ্যাকশন দিতাম। তাহলে এই পুরো পেজটি কি একটা একদম ফুল কন্টেন্ট না? জি। অন্যরা কি আমরা এই কথার সাথে এগ্রি করছি যে ফাইবারের যে গিগের পেজ এটা তো ফুল একটা কন্টেন্ট, তাই না? জি। আপনার প্রোডাক্ট বা সার্ভিসের একটা কন্টেন্টই মাত্র, তাই তো? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এই বিষয়টি আমরা চিন্তা যদি করি বা আমাদের সেই কন্টেন্ট মার্কেটিং এর সাথে রিলেট করি, দেখেন আমাদের কাছে আরো সহজ হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর এসইওর কথা যখন আমরা চিন্তা করছি, আগে যে কন্টেন্টের লেখার সময় যেই যেই জিনিস আমরা চিন্তা করেছিলাম এখানে সবগুলো সত্য। জি। তাহলে আমরা আমাদের গিগের ডেসক্রিপশন অংশে যাই। গিগের ডেসক্রিপশন লেখার সময় আমরা আমাদের যে কন্টেন্ট লিখেছিলাম সেই কন্টেন্টের লেখার শুরুতে কি করেছিলাম বলেন তো? আমরা যে কন্টেন্ট লিখেছিলাম কন্টেন্টের কিছু বৈশিষ্ট্য ছিল না? কি কি বৈশিষ্ট্য ছিল কে বলতে পারবেন? ভাইয়া যে হেডিংটা যেটা থাকবে সেটা সাধারণ ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তারপরে আমাদের মানে হেডিং এ কিওয়ার্ডটা থাকতে হবে, আমাদের মূল কিওয়ার্ড। তারপরে ওপেনার লিখতে হবে 150 ক্যারেক্টারের মধ্যে কি আমাদের মূল কিওয়ার্ডটা থাকা জরুরি। তারপরে আমরা মনে করি মানে তারপরে কন্টেন্টটা লিখবো এবং শেষে কনক্লুশন লিখবো। জি, ধন্যবাদ ভাই, আপনি শুরুটা অ্যাটলিস্ট করে দিয়েছেন। তার মানে এই যে আমরা যে গিগের বর্ণনা দিতে চাচ্ছি, গিগের বর্ণনায় একটা ওপেনার দরকার হবে, কারণ গিগের ডেসক্রিপশনই তো আমার কন্টেন্টের শুরু, তাই না? জি ভাইয়া। তাহলে এখানে আমরা কন্টেন্ট মার্কেটিং এর সময় যেভাবে কন্টেন্টের শুরুতে একটি ওপেনার ব্যবহার করেছিলাম, এখানে কি ওপেনার ব্যবহার করা দরকার না? নূর ভাই কি বলেন? জি ভাইয়া, করা দরকার। তো আপনি কি দেখেন তো এখানে ওপেনার ব্যবহার করেছেন? না। করেছেন। এই যে হ্যালো, ডু ইউ ওয়ান্ট মোর সেলস ফর ইওর প্রোডাক্ট, মোর লিড, মোর এনগেজমেন্ট, এটা কি আসলে? জি, এটাই ওপেনার। জি, এটা কিন্তু অনেকটাই ওপেনার, তাই না? তারপরে যে এই যে আপনি বলছেন আই উইল ক্রিয়েট সেটআপ ম্যানেজার আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ অ্যান ইন্টারেস্টিং ফেসবুক অ্যাড ক্যাম্পেইন টু গ্রো ইওর বিজনেস অ্যান্ড ফেসবুক পেজ with the help of research the real customer, so with the help of research the real customer, so that your product will reach the authentic customer, improve the sales of your product and improve high engaging of your আমার মাথাটা ঘুরলো এই লাইনটা পড়ে। নূর ভাই আপনি কি লিখেছেন ভাই, জটিল, কিন্তু ভাই ব্রেক নাই। নূর ভাই আপনার রিডেবিলিটি নাই। আমরা কি কন্টেন্টের মধ্যে এটি শিখেছিলাম? আমাদের কন্টেন্টের লাইনগুলো হবে ছোট ছোট। জি ভাইয়া। তাহলে আপনি গিগের ডেসক্রিপশনে এসে আবার এরকম মানে একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে যৌগিক কথা কেন লিখলেন? জি ভাই, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। মানে ওই যে আগে যা শিখেছেন ভুলে গেছেন, মনে করেছেন কন্টেন্ট মার্কেটিং তো করতেছি না, এগুলো আর লাগবে না, তাই তো?
মানে রাতের বেলা গিগ লিখছিলাম তো মানে মাথা রাত্রে বেলা লিখলে কি কন্টেন্ট মার্কেটিং এর ওইটা মাথায় না আসার কথা, দিনের বেলা লিখলে আসবে? মানে রাতে আর কাজ করে নাই মাথা এরকম ভাবে। তাইলে এখন মাথা কাজ করাতে হবে, ঠিক আছে? আপনার প্রতিটি লাইন সুন্দর এবং ছোট হতে হবে, সুন্দর এবং ছোট হতে হবে যাতে পড়ে ভালো লাগে। আমি আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ অ্যান ইন্টারেস্টিং ফেসবুক অ্যান্ড ক্যাম্পেইন টু গ্রো ইয়োর বিজনেস অ্যান্ড ফেসবুক পেজ। খারাপ না, আপনি যেটা লিখেছেন সুন্দর, কিন্তু এটাকে যদি প্রয়োজনে আপনি দুটি সেন্টেন্সে ভাগ করে দিতেন আরো সুন্দর হতো। দুইবার অ্যান্ডের ব্যবহার আছে এই সেন্টেন্সের মধ্যে, মানে আরেকটু মডিফাই করতে হবে, আরেকটু মডিফাই করতে হবে। আচ্ছা, তাহলে রিডেবিলিটি বেড়ে যাবে, বুঝতে পারছেন? আর রিডেবিলিটি যখন বাড়বে, পড়ে যখন ভালো লাগবে মানুষের, তখনই তো তার মাথায় চিন্তা আসবে, তাই না? আপনি বলছেন যে আপনি তার ফেসবুক অ্যাড করে দিবেন, দ্যাটস গ্রেট। ফেসবুক অ্যাডের কন্টেন্ট লিখে দিবেন, সেটাও হতে পারে। দেখেন এই যে রিসার্চ দ্য অডিয়েন্স ভেরি কেয়ারফুলি, অডিয়েন্স রিসার্চ করবেন খুব কেয়ারফুলি, হ্যাঁ, দ্যাটস গুড। ফাইন্ড আউট দ্য বেস্ট অবজেক্টিভ ডিপেন্ডিং অন দ্য গোল, definitely good. Create campaign for the right traffic, create campaign for the right traffic. Research করছেন, create করছেন, ঠিক আছে? Set up the ad, set up your ad, okay? Create remarketing campaign for more engagement. কিছু জায়গায় আপনি বলছেন যে তার অ্যাড, কিছু জায়গায় বলছেন মানে এক কথায় কিছু জায়গায় আপনি অ্যাক্টিভ ভয়েসে কথা বলছেন, কিছু জায়গায় প্যাসিভ ভয়েসে কথা বলছেন। আহাদ ভাই আমাকে একটু ধরিয়ে দিবেন আমি ভুল বললাম কিনা। আহাদ ভাই আছেন? হ্যাঁ জি ভাই আছে। আহাদ ভাই, এখানে আমার নূর ভাইয়ের লেখাগুলো পড়ে বিশেষ করে এই যে আই উইল প্রোভাইড দিস সার্ভিস বলে নিচে যেখানে তিনি কয়েকটা পয়েন্ট আউট করেছেন, এখানে আমার মনে হচ্ছে তার কয়েকটি অ্যাক্টিভ ভয়েসে কথা আছে বা লাইন আছে, কয়েকটি প্যাসিভ ভয়েসে লাইন আছে। আপনার কি মনে হয়, দেখেন তো এই লাইনগুলো পড়ে এই 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 ডিফারেন্সিয়েটটা আপনার চোখে পড়ে কিনা? ইভেন অন্য যারা আছে তারাও বলতে পারেন। আচ্ছা দেখেন এই যে রিসার্চ দ্য অডিয়েন্স ভেরি কেয়ারফুলি, রিসার্চ দ্য অডিয়েন্স ভেরি কেয়ারফুলি, এটা অ্যাক্টিভ ভয়েসে লেখা না প্যাসিভ ভয়েসে লেখা? রিসার্চ অডিয়েন্স ভেরি কেয়ারফুল, মানে বাক্যটা কি মানে ফ্রেজ স্টাইলে লিখছে আর কি। জি, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কি মনে আছে আমাদের, নাকি ভুলে গেছি আমরা সবাই? ছোটবেলার পড়া ভুলে গেছি ভাইয়া। এই কে ভুলে গেছে? শাহিন রেজা কই? সরি, আমাদের এই সজীব হাসান ভাই কই? সজীব হাসান ভাই কি হারাই গেল নাকি? না না আছে, কিন্তু উনি মনে হয় ব্রেকে আছে। এই সজীব ভাই, দেখছেন চা খাইতে গেছে বলা। রায়হান ভাই কি মনে হচ্ছে? রায়হান ভাই, জি ভাই আসি ভাই, আসি ভাই। রায়হান ভাই আপনার অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস মনে আছে নাকি? জি ভাই মনে আছে তো, সবই মনে আছে। অ্যাক্টিভ ভয়েস কি একদম সহজ বাংলায় বললে অ্যাক্টিভ ভয়েস কোনগুলো? ভাই আমরা টেন্সে যেগুলা 12টা টেন্স পড়ছি না, এগুলো অ্যাক্টিভ ভয়েস আসলে। আর মানে 12টা টেন্স স্ট্রাকচার গুলো অ্যাক্টিভ ভয়েস, আর ওগুলা প্যাসিভ করা হচ্ছে মনে করেন যে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আর মানে সাবজেক্ট অবজেক্ট রূপে ব্যবহার হবে এই আর কি। তো এখানে আমি যেটা দেখতেছি ভাই, এখানে জি বলেন জি, এখানে রিসার্চ দ্য অডিয়েন্স ভেরি কেয়ারফুলি, ফাইন্ড আউট, এখানে কোনোটাই কিন্তু উনি ওই পাস্ট পার্টিসিপল করেনি। তো এটা যদি আমরা করি, উনি এখানে উজ্জ্বল রাখছি এটা, যেমন আই উইল রিসার্চ দ্য অডিয়েন্স ভেরি কেয়ারফুলি, আই উইল ফাইন্ড আউট দ্য বেস্ট অবজেক্টিভ ডিপেন্ডিং অন দ্য গোল, আই উইল ক্রিয়েট ক্যাম্পেইন, আই উইল সেট আপ ইউর এড, আই উইল ক্রিয়েট রিমার্কেটিং, আই উইল ক্রিয়েট কাস্টম, আই উইল সেট আপ, মানে সবগুলো অ্যাক্টিভই করতে হবে। সবগুলো আই উইল দিয়ে করলে মনে হচ্ছে অ্যাক্টিভ, তাই না? অ্যাক্টিভ, জি ভাই। আই উইল যখন উপরে দেওয়া, ডেফিনেটলি আমি এটা এই অ্যাঙ্গেলে গেলে আমি বলবো সবগুলো অ্যাক্টিভ। কিন্তু দেখেন আমি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসকে আলাদা করি কিভাবে, বা আমার ভুল হলে আপনারা সংশোধন করে দিবেন। এখানে আপনারা কয়েকজন আছেন, আহাদ ভাই আছেন, সজীব ভাই আছেন,
রায়হান ভাই ডেফিনেটলি আপনি হেল্প করতে পারেন। এখানে আমি বুঝি যে আমি যখন মানুষের সাথে কথা বলছি তখন সেটা অ্যাক্টিভ, আমি যখন কোনো আরেকজন ব্যক্তির সাথে কথা বলছি সেটা অ্যাক্টিভ ভয়েস, আর আমি যখন কাউকে মেনশন না করে কথা বলছি সেটা প্যাসিভ ভয়েস। এখানে কি একটু কনফিউশন হয় আপনাদের? দেখেন তো মানে ইংলিশের গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী ভাইয়া মানে এখন হ্যাঁ বিষয়টা ঠিক আছে। বাচ্চা ভয়েস তো আসলে বাংলায় তো বাচ্চা বলে, যেমন হচ্ছে আমরা যেটা বাচ্চা বলি দুই প্রকার। জি তো হ্যাঁ ওই দিক থেকে এক প্রেক্ষাপটে অবশ্যই কারেক্ট আর কি। তারপরেও যদি এখানে কনফিউশন থাকে আমাকেও হেল্প করবেন, আমিও ইমপ্রুভ করব নিজেকে, সমস্যা নেই। তবে আমি এটা বুঝি, আমি বাচ্চা ডেফিনেটলি আমি একদম গ্রামাটিক্যালি যদি যাই তাহলে আপনারা যেটা বলছেন সেটা ঠিক। আই উইল যেহেতু উনি উপরে দিয়ে এসছেন সেই হিসেবে সবগুলো অ্যাক্টিভ, কিন্তু উনি কোথাও বলছে ইওর, কোথাও কাউকে আর মেনশন করছে না। হ্যাঁ 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 ওইটা একটু প্রবলেম আর কি। এটাই একটা মানে লাইনে কোথাও উজ্জ্বল রাখতেছে কোথাও আবার ইয়া করছে, এটা ঠিক। সেট আপ ইওর অ্যাডস, এখানে ইওর বলছেন, আবার উনি বলছেন রিসার্চ দা অডিয়েন্স ভেরি কেয়ারফুলি। হ্যাঁ 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 এই জায়গাটাতে এখানে যদি রিসার্চ অর ইওর বলতো তাহলে সবগুলো একই ধরনের। টার্গেট অডিয়েন্স, আই উইল রিসার্চ ইওর টার্গেট অডিয়েন্স ভেরি কেয়ারফুলি। হ্যাঁ 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 I will find out the best objective depending on your goal. জি দেখছেন যে তাহলে সবগুলো একই ক্যাটাগরি হতো, একই ধরনের হতো। এই জায়গাটাই আমার আসলে একটু মনে হচ্ছে যে বেশ 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 এটা একটু এলোমেলো লাগছে একটার জন্য। জাস্ট ওই একটা সেটআপ ইওর অ্যাডটা দিয়ে বাকিগুলোর সাথে ম্যাচ করে না। তাহলে এখানে জাস্ট সেটআপ অ্যাড দিলে হইতো, সেটআপ অ্যাডস, তাই না? জি জি ভাই মোটামুটি ইয়াটা আর সবার লাস্টেরটা দিতে হইতো তাহলে সেটআপ ফেসবুক পিক্সেল, সেটআপ ফেসবুক পিক্সেল। এক্স্যাক্টলি, এখানে আবার একটা ইওর আছে। জি তাহলে মোটামুটি সবগুলো আমরা অ্যাক্টিভ ভয়েস ধরে নিতে পারতাম এবং একদম আপনার গ্রামাটিক্যালি সঠিক অ্যাক্টিভ ভয়েস। জি জি নূর ভাই বুঝতে পারছেন এই ইনকনসিস্টেন্সিটা? জি ভাই এখন জিনিসটা ক্লিয়ার হলো আর কি, সেটা একটা কনফিউশন ছিল। আমি যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস বলেছি এই কারণে, তাই তো? জি ভাইয়া ওকে ঠিক আছে, আমারই বলার হয়তো ভুল ছিল। ঠিক আছে, ক্লিয়ার হলেই হলো। মোট কথা ইনকনসিস্টেন্সিটা আমি মানে বোঝানোর চেষ্টা করলাম, যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি সাকসেস। জি ভাই এখন ক্লিয়ার হয়েছে। ওকে, এই বিষয়টি তাহলে একটু খেয়াল রাখতে হবে। এরপরে নোট দিয়েছেন দ্য অ্যাড স্পেন্ড ইজ নট ইনক্লুডেড ইন দ্য প্যাকেজ অ্যান্ড উইল বি ডিরেক্টলি চার্জ ফ্রম ইউ। সুন্দর কথা, তাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছেন। এই একটি স্পেশাল ব্যাপার থাকে অ্যাডের, যে স্পেন্ডটা কি এই প্যাকেজের মধ্যে আছে নাকি প্যাকেজের বাইরে, পেমেন্ট মেথড কার, আপনার না তার। এই কথাটি সুন্দরভাবে দিয়েছেন নোট দিয়ে। পারলে এটা ইটালিক করে দেওয়ার সুযোগ আছে আমাদের? জি ভাই আছে। তাহলে এই পুরো লাইনটি ইটালিক করে দিবেন। আচ্ছা ভাই। আচ্ছা, এরপরে বেনিফিটস। Increase your ad campaign, increase your page view, increase your sales productivity, increase your brand awareness. সিকোয়েন্স ঠিক হয় নাই। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি অবজেক্টিভ বেস যাই তাহলে লোয়ার লেভেল অবজেক্টিভগুলো আমরা উপরে দিব, যেভাবে ফেসবুক অ্যাডে আমরা শিখে এসেছি সেভাবে দিব। তাহলে আমরা প্রথমে কি শিখেছিলাম যে এই যে অ্যাওয়ারনেসগুলো আগে, ভিউগুলো আগে, তাই না? তারপরে যে যখন আমরা দেখছি অ্যাডস প্রমোশন, ইনক্রিজ ইওর অ্যাডস প্রমোশন। অ্যাডস প্রমোশনটা কি কি ঠিক আছে এখানে? দেখেন তো অন্যরা কি বলেন। কেউ কিছু বলবেন না? অ্যাডস প্রমোশনটা ঠিক আছে? অ্যাডস প্রমোশন দুইটা কি, এই শব্দ দুটি কি ঠিক আছে একসাথে? অ্যাডস প্রমোশন বলতে অ্যাডটাকে কি প্রমোশন করার বিষয়টা প্রকাশ করতেছে নাকি? অ্যাডভার্টাইজ কি আবার প্রমোশন কেমন? হ্যাঁ, আর কার কি মনে হচ্ছে?
সজীব হাসান ভাই আসছেন? চা খাইতে গেছিলেন? হ্যাঁ, একটু 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 মানে ছিল, একটু বাইরে গেছিলাম একটু আর কি। ওকে, এখানে এই যে আমাদের নূর ভাই লিখেছে বেনিফিটের মধ্যে ইনক্রিজ ইওর অ্যাডস প্রমোশন, এটা শুনে কেমন মন লাগছে আপনার? ইনক্রিজ ইওর অ্যাড প্রমোশন, যে নূর যেটা হয়তো লিখছে এখানে হয়তো বা অ্যাডস যেটা মানে অ্যাডভার্টাইজমেন্টটাকে সে মনে হয় বুঝায় নাই, মানে যে সে যে ইয়াটাকে করবে, মানে কেউ যদি অ্যাড দেয় সেটার ফির আবার প্রমোশন বুঝাইছে হয়তো বা। কি নূর? নূর ভাই বুঝান। নূর ভাই ইনক্রিজ অ্যাড প্রমোশন দিয়ে আপনি কি বুঝাইছেন? আমি তো ভাইয়া মানে মানে যে এডসটা বানাবো সেটাকে মানে প্রমোট করার উদ্দেশ্যে আর কি, মানে ওটাকে আরো বিস্তার উদ্দেশ্যে আর কি। অ্যাড কি আগে এটা বলেন। এডটাই তো ভাইয়া আর কি চোখে পড়ে গেল, বুঝতে পারছেন? আমি আসলে এটা এইভাবে ধরছি কারণ এরপরে তো আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না, তাই না? তো ছোটখাটো জিনিসগুলো আমি রিপিট করে জানা দিচ্ছি। দরকার অবশ্যই, হ্যাঁ জানা তো অবশ্যই দরকার। পেজ এই যে অ্যাডস প্রমোশন হয় নাই, হতে পারে ইনক্রিজ ইওর ভিজিবিলিটি, ইনক্রিজ ইওর অর সামথিং। আপনি এই যে ভিউ দিয়েছেন, পেজ ভিউ দিয়েছেন, আপনার বিজনেস ভিজিবিলিটি দিতে পারেন, ইনক্রিজ ইওর বিজনেস ভিজিবিলিটি, বা এরকম আপনি তার বিজনেস সম্পর্কে বলতে পারেন। কিন্তু তার মূলত বিজনেস সম্পর্কে যে আপনি এই অ্যাডটা দিচ্ছে এটাই তো তার প্রমোশনের একটা অংশ, তাই না? তাহলে অ্যাড প্রমোশন একসাথে যায় না, এই ওয়ার্ডিংটা ঠিক নেই। এটা চিন্তা হয় এটি চেঞ্জ করবেন, না হলে এটি বাদ দিবেন। চেঞ্জ করে দেব। ওকে, তাহলে ইনক্রিজ ইওর পেজ ভিউ, ইনক্রিজ ইওর সেলস প্রোডাক্টিভিটি। তারপরে কি আছে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা আগে চলে যাবে। ইমপ্রুভ দ্য ভিজিট টু ইওর ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক। ইনক্রিজ ইওর ওয়েবসাইট ট্রাফিক বলে দিলেই তো শেষ হয়ে যায়। ইনক্রিজ ইওর ওয়েবসাইট ট্রাফিক। আচ্ছা ভাই, তাহলে দেখেন এই সিকোয়েন্সটাও একটু চেঞ্জ করা যায়। অ্যাওয়ারনেস, পেজ ভিউ, ওয়েবসাইট ট্রাফিক, তারপরে আপনার ওই অ্যাডের প্রমোশন, এটা বুঝিনি, তারপরে যে সেলস, তাই না? আচ্ছা ভাই। ইভেন এখানে আপনারা ওই যে রিটার্গেটিং এর ব্যাপারটাও বলে দিতে পারেন যে ইনক্রিজ ইওর রিকারিং কাস্টমার। একবার যে কিনছে তাকে আবার রিটার্গেটিং করে তো আমরা বারবার ফিরিয়ে আনতে পারি, তাই না? জি ভাইয়া। এটি কিন্তু একটি ভাইটাল পয়েন্ট হতে পারে বা বেনিফিট হতে পারে। এরপরে অ্যাভেইলেবল 24/7, একদম ডাহা মিথ্যা কথা। না 24/7 দিতে পারবেন নূর ভাই? নূর ভাই যদি পারেন তাহলে সত্য, কিন্তু আমি যদি বলি কোনো হিউম্যান 24 ঘন্টা 24/7 একা দিতে পারে না। আপনাদের যদি এটা টিম হয় সেক্ষেত্রে সত্য, আপনার যদি অফিস হয় সেক্ষেত্রে সত্য, কিন্তু এই গিগ তো আপনি নিজে অফার করছেন, তাহলে এটা কি সত্য হতে পারে? না, 4 থেকে 5 ঘন্টা তো ঘুমাইলে তো ওটা তো এমনি অফ হয়ে গেল। আর 7 দিন সম্ভব কাজ করা? একদিন তো মানে আমাদের ছুটি দরকারি, নাইলে তো পার্সোনাল লাইফ হারিয়ে যাবে, তাই না? জি, অ্যাভেলেবলটা আমি মানে কনফিউশন ছিলাম যে মানে কি লিখবো আসলে ব্যাপারটা। অ্যাভেইলেবিলিটি লেখা উচিত কিভাবে জানেন? আমরা মনে রাখবেন এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি বিশাল, তাই না? জি। এই বিশাল জায়গায় আপনি মনে করছেন যে যত ব্রডার আমি হব আমি তত কাজ পাবো, এটা হচ্ছে সব থেকে আমার কাছে মনে হয়েছে রং কনসেপ্ট ইন ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর কনসেপ্ট হওয়া উচিত কি জানেন? আমি টার্গেট করব যে আমি আগে এত বড় জায়গা, এত বড় মানে একটা আপনার সামনে একটা বিশাল গামলা আছে পোলাও মাংসের, আপনি এক গামলা পোলাও মাংস খেয়ে ফেলতে পারবেন একবারে? যদি পারেনও কি হবে বলেন তো? ডায়রিয়া হয়ে যাবে। মানে কি, খাবারটা হজম হবে না। রাদার দেন ওই এক গামলা থেকে আপনি এক প্লেট করে তুলে তুলে খাওয়া শুরু করেন, সময় নেন, খান। মজার পার্টটা এখানে এটাই যে এই যে ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রি এত বড় বিশাল টার্গেট করে আমরা যদি সামনে যাই, আলটিমেটলি আমরা কোনোটাই পাবো না। রাদার দেন
পছন্দ করেন যে আপনি কোন ইন্ডাস্ট্রি টার্গেট করবেন, কোন দেশ টার্গেট করবেন, সেই অনুযায়ী অ্যাভেলেবিলিটি দেন, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি খুব বেড়ে যাবে। কারণ আমরা তো জানি যে প্রত্যেকটা জায়গা থেকেই এখন ফ্রিল্যান্সিংয়ের ক্লায়েন্ট আছে, তাই না? ইভেন আমাদের এই রিজিয়ন থেকে, বাংলাদেশ থেকেও অনেকেই কিন্তু কাজ এখন এই বিভিন্ন এরকম হায়ারিং সাইট থেকে, বা আমি যদি বলি ফ্রিল্যান্সিং সাইট থেকে মানুষ হায়ার করে। তাহলে কোথায় নেই অপরচুনিটি বলেন? সেক্ষেত্রে আমরা টার্গেট করতে পারি যে আমরা একটা মার্কেটকে টার্গেট করতে পারি, সেই ফর এক্সাম্পল ইউএস। তাহলে কি দেখেন, আপনি এখন রুটিনে চলে আসবেন। ইউএস মার্কেট টার্গেট করলে আপনার কাজের সময় কিন্তু ফিক্স হয়ে যাচ্ছে। ইউএসরা কোন সময় কাজ করে, আপনি ওই সময় বসে কাজ করবেন। আচ্ছা, রাত জেগে কাজ করতে আমার ভালো লাগে না, অস্ট্রেলিয়ান টার্গেট করেন, অস্ট্রেলেশিয়া টার্গেট করেন, ভালো ভালো একটি জোন। আপনি অস্ট্রেলিয়া টার্গেট করেন, নেদারল্যান্ড টার্গেট করেন, ওই জোনে যে দেশগুলো আছে সেগুলো টার্গেট করেন। আচ্ছা, না সকালবেলা তো আবার আমার একটু ইউনিভার্সিটি আছে, দুপুরবেলা থেকে বসেন, ইউরোপ টার্গেট করেন। তাইলে আপনার 24/7 থাকা লাগবে না ভাই। আপনাদের যারা শুরু করছেন, যারা ফাইবার শুরু করছেন, আমি বলি দিনে 4 ঘন্টা কাজ করেন। এখন দিনে 4 ঘন্টা শিডিউল বের করেন। শিডিউল টাইম বলে দিচ্ছি, সকাল 6টা থেকে সকাল 10টা। এই সময় যদি আপনি বসতে পারেন, অস্ট্রেলিয়া, জাপান, নেদারল্যান্ড, অস্ট্রেলেশিয়ার এই সাইডটা এবং আমাদের এশিয়ারও কিছু দেশ পেয়ে যাবেন। সকাল 6টা থেকে 10টা, সকাল 6টা থেকে 10টা, এটা হেভি ভাইটাল টাইম। এই সময়ে আপনি অ্যাক্টিভ বা ফার্স্ট হাফ পাবেন, বা অ্যাক্টিভ আপনার দেশ হওয়া উচিত। এই যে অস্ট্রেলিয়া বা এই যে কয়টা দেশের কথা বললাম, আরো আপনারা একটু টাইম জোন রিসার্চ করলে পেয়ে যাবেন ওই সময়টাতে কোন কোন দেশের সকাল। মনে রাখবেন, পুরো পৃথিবীর বিজনেসই একই নিয়মেই চলে প্রায়। আমরা সবাই এই যে বাংলাদেশেও আপনারা যারা জবের একটু অভিজ্ঞতা আছে, অফিসে যে মন মেজাজ ফুরফুরা থাকে কোন টাইমে বলেন তো? সকালবেলা। তারপরে আস্তে আস্তে সময় বাড়ে, আপনার কাজের প্রেসার বাড়ে এবং আপনার মেজাজ খারাপ হতে শুরু করে, তাই না? খিটখিটে হয়ে যায়। তো আপনি কারোর কাছে খিটখিটে মেজাজ যখন তার কাছে যদি কাজ নিয়ে কথা বলেন, তাহলে আপনার জন্য সেটা একটু রিস্ক ফ্যাক্টর না, বা সেটা একটু কি বলে কম প্রোডাক্টিভ হবে না? ধমক দেবে একবারে। ধমক না দিলেও সে হয়তো ওই আর কি খুব বেশি মানে সিরিয়াসলি নিলেও সে তার তো একটু বিরক্তি থাকবে, তাই না? বিরক্তিকর, হ্যাঁ বিরক্তি থাকবে। কি দরকার, চান্স নিবই না, সকালবেলা নক করব সব। আচ্ছা, তাহলে দেখেন ওই টাইমে সকাল হয় কাদের, মোটামুটি কয়েকটা দেশ আমরা জানলাম, বিশেষ করে আমাদের থেকে যারা পূর্ব দিকে আছে, আমাদের দেশের থেকে যারা পূর্ব দিকে আছে, এর মধ্যে খুব ভালো দেশ আপনারা পাবেন অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, জাপান। এই 3টা দেশের ক্লায়েন্ট খুব ভালো। আমি নিজে 3টা দেশের ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের সাথে কাজ করে তারপরে তাদের আসলে অ্যাট্রিবিউট থেকে বলছি। আচ্ছা, এরপরে যে আপনি ভালো পাবেন, যদি আপনি দুপুরবেলা বসেন, দুপুরবেলা এই টাইমটা যদি আমি বলি 12টা থেকে 4টা, এই সময়টা আবার একটু বেশ ভালো। এই সময়টাতে আপনি মিডল ইস্ট পাবেন, দুবাই মানে মিডল ইস্টের যে দেশগুলো আছে, এবং ইউরোপের কিছু দেশ পাবেন। ইউরোপ, আফ্রিকা, মিডল ইস্ট, এরকম ইএমইএ বলে একটি রিজন আছে। হ্যাঁ, ইউরোপ, মিডল ইস্ট, আফ্রিকা, এরকম কয়েকটা দেশের সকাল হয় এই টাইমে। হ্যাঁ, ওরা তো এই সময়টা, তাহলে ইউরোপের তো অনেক দেশ আমরা জানি, তাই না? আর এর সাথে মিডল ইস্টের কয়েকটা যোগ হয়ে যাবে। যেমন মিডল ইস্টের আপনার ভালো ক্লায়েন্ট পাবেন হচ্ছে দুবাই থেকে। দুবাইয়ের ক্লায়েন্টরা কিন্তু সেই পেমেন্ট করে এবং তারা কিন্তু ভালো হয়, শেখ মানুষ। হ্যাঁ, তারপরে আবার আপনি কাতারের কিছু ক্লায়েন্ট পাবেন, ভালোই, খারাপ না। আমার কাতারের টুকটাক মনে হয়েছে ভালো, তবে একটু কাতারের ক্লায়েন্টে কাজ করলে ভাই পেমেন্ট কি তারা দিনারে দিবে নাকি ভাই? আবার ডলারেই দিবে ভাই। দিনারে দিলে ভাই বেশি ভালো হইতো। ওই আর কি। ঠিক আছে, তাহলে গেল এই টাইম হবে, ওরা ডলার মেজার করেই দিনার দিবে। হ্যাঁ, ডলার মেজার করেই দিনার দিবে, আসলে ওই আর কি। আর আরেকটা ভাইটাল টাইম হচ্ছে রাত 8টা থেকে 12টা। ইউএস, কানাডা, এই রিজিয়নে যে দেশগুলো আছে, ইভেন বর্তমানে ব্রাজিল একটা ভালো কিন্তু দেশ।
তার মানে টাইম অনুযায়ী আপনাকে আপনার শিডিউল তৈরি করতে হবে, সেই শিডিউল অনুযায়ী দেশ সিলেক্ট করতে হবে, সেই দেশ অনুযায়ী একটা দেশে তো আবার বিভিন্ন ইন্ডাস্ট্রি থাকে, তাই না? তবে ফ্রিল্যান্স প্রজেক্ট পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে কিছু ইন্ডাস্ট্রিতেই। সেই ইন্ডাস্ট্রিগুলো রিসার্চ করতে হবে কোন কোন ইন্ডাস্ট্রিতে ফ্রিল্যান্স হয়। ট্রাভেল ইন্ডাস্ট্রিতে প্রচুর ফ্রিল্যান্সের কাজ হয়। আর কি ইন্ডাস্ট্রি আছে বলেন তো? রিটেল বা ই কমার্স ইন্ডাস্ট্রি, যেটা ই কমার্স ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ হয়, তাই না? এরপরে প্রফেশনাল সার্ভিস যেগুলো আছে এগুলো তো আছেই, আরো এরকম আরো কিছু ইন্ডাস্ট্রি আপনারা পেয়ে যাবেন। রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ হয়। তারপরে আবার বড় অংশ কাজ হয় হচ্ছে আপনার অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন ওই যে গাড়ির পার্টস ইত্যাদি ইত্যাদি যে সকল বিষয়াদি আছে না, এগুলো নিয়ে আর কি যে সকল বিজনেস আছে এদেরও বেশ কাজ ফ্রিল্যান্স হয়। তাহলে অ্যাটলিস্ট আমি নিজেই আপনাদের এখানে 4টি ইন্ডাস্ট্রি বলে দিচ্ছি। এই 4টি ইন্ডাস্ট্রি, একজন মানুষ একটা ইন্ডাস্ট্রি টার্গেট করেই কাজ যদি কেউ শুরু করে, একটা দেশের একটা ইন্ডাস্ট্রির কাজ করার মতো ক্যাপাসিটি আপনাদের এক ইন্ডিভিজুয়ালের নেই। তাহলে পুরো পৃথিবী ধরে বসে থাকার কোনো দরকার আছে না। রাদার দেন একটা মার্কেট নিয়ে যখন আমরা কাজ করি, ওই মার্কেটের ইনস অ্যান্ড আউটস সম্পর্কে জানি। বুঝতে পারছেন? এই এত কথা বলার কারণ এই যে আমাদের নূর ভাইয়ের শুধুমাত্র এই অ্যাভেলেবেল 24/7। মানে আমি এটা মানে আপনার কাছে শুনতে যাচ্ছিলাম, মানে জিনিসটা আসলে কি লেখা যায় এখন তাহলে পারবেন নিজে চেষ্টা করলে? ভাই কি লিখবেন ওখানে? হ্যাঁ, তাহলে এখন এটা মানে মানে ঘন্টা অনুযায়ী বা ডেট একদম আপনি প্রথমে দেশ দিবেন। শুনেন, এটা লেখার সিস্টেম হচ্ছে এরকম যে আই অ্যাম অ্যাভেলেবল ফ্রম এত এম টু এত পিএম, অথবা ফ্রম 24 আওয়ার্সের টাইম দেন। এত থেকে মনে করেন সেই ফর এক্সাম্পল আমাদের এখানে বেলা 12টা, মানে কি আসলেই 12টা, তাই না? 12 টু মনে করেন আপনি 4টা, তাহলে কি 16টা, তাই না? 12 টু 16 কোন সময়ে 12 টু 16 এটা তো আপনার সময়। এখন এই সময়টা কোন রিজিয়নে কাজ করছেন, সেই ফর এক্সাম্পল আপনি টার্গেট করলেন ইউকে, তাহলে ইউকের কোন সময় সেটা চিন্তা করতে হবে। যে আপনি আপনার সময় বলে দিচ্ছেন, একই সাথে ক্লায়েন্টের সময় বলে দিচ্ছেন যে আই অ্যাম অ্যাভেলেবল ইন ফ্রম 7 or 8 AM বা 8 to মনে করেন 4 ঘন্টা 12, 8 to 12 ইউকে টাইম। নূর ভাই আমরা জিএমটি ব্যবহার করতে পারি। হ্যাঁ, জিএমটি ব্যবহার করা একটু কনফিউজিং, যেহেতু আমরা একটা দেশ টার্গেট করার কথা বলছি। আপনারা যদি এভাবে এগোন তাহলে সেই দেশকে স্পেসিফিক করেন না। জি ভাইয়া। আর একটা দেশ বলতে যেমন এই যে আমরা যে রাত 8টা থেকে দেখলাম, যেটা রাত 8টার ওই সময়টা কিন্তু 8টা থেকে 12টা ওই সময় কিন্তু আমরা ইস্টার্ন টাইম বা প্যাসিফিক টাইম এইভাবে কিন্তু হিসাব করতে পারি। যেমন প্যাসিফিক টাইম ইউনাইটেড স্টেট, কানাডা 2 জায়গাতেই চলে, ইস্টার্ন টাইম 2 জায়গাতেই আছে, তাই না? তাহলে এই টাইম জোনগুলো নিয়ে একটু স্টাডি করেন আপনারা সবাই, পারবেন এটা? এবং বেটার ওই যেই রিজিয়নে আপনি কাজ করতে যাচ্ছেন সেই রিজিয়নের পপুলার যে টাইম জোন, সেই টাইম জোন দিয়ে আপনার এখানে আপনার অ্যাভেলেবিলিটি দেন। খুব স্পেসিফিক হবে, ক্লায়েন্টও পছন্দ করবে, বা এ তো আমার টাইম জোনে কাজ করে। মানে আমি যে টাইমটা এখানে লিখবো সেটা মানে ওই সেই দেশের টাইমটা লিখে দেবো, সেই দেশের টাইম হিসেবে। এক্স্যাক্টলি। সাথে আপনারটাও অ্যাড করে দিতে পারেন যে অমুক থেকে এত অমুক দেশ, আর আপনার টাইম হচ্ছে এত থেকে এত বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম বা বিএসটি বলে। বিএসটি মনে হয় বাংলাদেশি টাইমকে এখন কি বলে, বিএসটি না? বিএসটি যে আপনারা জানেন না? হাই হাই, জানি না ভাই। রিসার্চ করবেন ডেট অ্যান্ড টাইম অ্যান্ড এই যে নতুন ট্যাব নেন ভাই, নূর ভাই নতুন ট্যাব নেন, নতুন ট্যাব ব্রাউজারের নতুন ট্যাব নেন, timeanddate.com এ যান, নতুন ট্যাব, হ্যাঁ timeanddate.com। ওই যে প্রথমটা
timeanddate.com। এখান থেকে বসে বসে এই যে ওয়ার্ল্ড ক্লকে ক্লিক করেন, ওয়ার্ল্ড ক্লক। একদম মেনুতে প্রথম হোমের পরেরটাই, এখান থেকে মেইন ওয়ার্ল্ড ক্লকে ক্লিক করেন। এবার বসে বসে এই নিচে নামেন একটু। হ্যাঁ, এবার দেখেন এখানে বসে বসে পড়ালেখা করবেন। এই যে আপনার এখানে কয়টা বাজে আর কোন দেশে কোন জেলায় কোন শহরে কয়টা বাজে, একটু নিচে নামেন, একটু নিচে নামেন। হ্যাঁ, এই যে দেখেন প্রতিটা দেশের টাইম জোন দেওয়া আছে। টাইম জোন দেওয়া নেই, এখানে কোন দেশে এখন কয়টা বাজে সেগুলো সব দেওয়া আছে। কয়টা বাজতেছে সেটা মানে হ্যাঁ। তাহলে কি সেই হিসেবে হিসাব করে ফেলতে পারবেন না? জি ভাই পারবো। আর এই যে তার পাশে দেখেন টাইম জোন, ওয়ার্ল্ড ক্লকের ডান পাশের ট্যাবটি টাইম জোন। জি। এটি নিয়ে পড়ালেখা করবেন একটু সবাই, এবং আপনার যে দেশ টার্গেট করতে যাচ্ছেন, ইভেন ওই কোন দেশের কোন সিটি টার্গেট করবেন সেই সময়ও আপনি কিন্তু হিসাব করে ফেলতে পারেন, তাই না? জি ভাই ঠিক আছে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, এই দেখেন। ও বাই দ্য ওয়ে, এই যে পপুলার লিস্টটি একটু দেখে নেন। পপুলার লিস্ট দেখতে পাচ্ছেন? দিনাজপুরের ঠিক নিচে পপুলার লিস্ট দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি। দেখেন এই যে আফ্রিকা, আফ্রিকা মানে কি, এখানে আফ্রিকা ওই ওই রিজিয়নের টাইমগুলো সব দেখাবে, তাই না? নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া বা প্যাসিফিক টাইম যেটা, ইউরোপ অ্যান্ড ক্যাপিটালস। ক্যাপিটালস মানে বিভিন্ন দেশের ক্যাপিটাল অনুযায়ী টাইম দেখাবে। তার মানে আমরা যে এই যে রিজিয়নগুলো নিয়ে কথা বললাম, সবগুলো রিজিয়ন অনুযায়ী টাইম আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন, তাই না? বসে বসে এটি নিয়ে খেলাধুলা করবেন, ঠিক আছে? বাদ এটা, তাহলে আপনি কোন সময় কাজ করবেন সেটা ডিফাইন করা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, এন্ড লাস্টলি কি থাকলো? মেবি সকালের দিকেই দিব টাইম জোন, কেন সকালে ফাঁকা থাকে। আপনার বেস্ট, তবে কনসিস্টেন্ট থাকতে হবে, এতে কোনো ভুল নেই। জি ভাইয়া। আচ্ছা, একটু উপরে ওঠেন। আচ্ছা, তারপরে দেখেন এই যে কন্টাক্ট মি, প্লিজ সেন্ড মি এ মেসেজ বিফোর সাবমিটিং ইওর অর্ডার। থ্যাঙ্কস। ঠিক আছে, সুন্দরভাবে আপনি শেষ করে দিয়েছেন, সুন্দরভাবে শেষ করেছেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এরপরে দেখেন প্ল্যাটফর্ম টাইপ ফেসবুক, ইন্ডাস্ট্রি কি ই কমার্স। কেন ই কমার্স ইন্ডাস্ট্রি ছাড়া আর কারো বিজ্ঞাপন আপনি করবেন না? করবো না, ওটা জাস্ট লিখে রাখে দিছে। ওকে, তাহলে ইন্ডাস্ট্রিগুলো আমরা চেঞ্জ করতে পারি, পছন্দ মতো বলতে পারি, তাই না? জি। মনে রাখবেন এখন বর্তমানে বিজ্ঞাপন ই কমার্স তো দিচ্ছেই নিঃসন্দেহে, আরো কিছু ইন্ডাস্ট্রি কিন্তু প্রচুর বিজ্ঞাপন দিচ্ছে, যেমন ই লার্নিং প্ল্যাটফর্মগুলা। ই লার্নিং, হ্যাঁ। কারণ কি বলেন তো, কোভিড সিচুয়েশনে প্রচুর কোর্স হচ্ছে। হ্যাঁ, সব হলো অনলাইনে, এবং সব অনলাইনে, তাই না? ফেসবুকে অনেক এগুলোর অ্যাডস হচ্ছে তো। হ্যাঁ, ইভেন আমার আইডি কে যেন দেখেছে, এবং সেখানে আবার দেখি মেসেজও পাঠাইছে সেখান থেকে। হ্যাঁ, কে যেন দেখেছে, আপনারা তো জানেন না, যে দেখেছে সে জানা উচিত, বা সে বুঝে গেছে মনে হয়। ওকে জি ভাইয়া, আমি তো নই। আচ্ছা, এরপরে ল্যাঙ্গুয়েজ। তো এখানে আর আমার তেমন কোনো আসলে চেঞ্জ মেকের কিছু নেই। তাহলে আমাদের ডেসক্রিপশন সেকশনে যদি আমরা চিন্তা করি, যে আমরা ডেসক্রিপশন সেকশনে যখন আমরা এসইও করার চিন্তা করলাম, বা আমাদের এসইও ইমপ্রুভমেন্টের চিন্তা করলাম, এখানে পুরোটাই শুধুমাত্র ভাষাগত রিডেবিলিটির ব্যাপারটা চিন্তা করলাম, আর আমাদের আগের যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্টের যে ব্যাপারগুলো ছিল সেগুলো অ্যাড করে দিব। তাহলে ওই কন্টেন্টের মধ্যে আমরা দেখেছিলাম না, কিওয়ার্ড ডেনসিটি বলে একটি শব্দ ছিল। কিওয়ার্ড ডেনসিটি যেহেতু বলে একটি শব্দ ছিল, তাহলে এই যে আপনার ফাইবারের গিগ, এখানে কি কিওয়ার্ড ডেনসিটি শব্দটি আসা উচিত না? জি ভাইয়া, আসা তো উচিত বলে মনে হচ্ছে, যেহেতু কন্টেন্টের মতোই, মানে কন্টেন্টের সাথে এটা মিল রেখে কাজ করতেছি। তাহলে কিওয়ার্ড ডেনসিটি আসা উচিত, তাই না? আমাদের কিওয়ার্ড ডেনসিটি অবশ্যই চেক করতে হবে, এবং পুরো কিওয়ার্ড ডেনসিটি কতটুকু চেক করবেন বলেন তো? আমার এই যে ডেসক্রিপশনের মধ্যে যতটুকু আছে ততটুকু, তাই না? জি ভাইয়া, ততটুকুই তো চেক করা উচিত। হ্যাঁ, আর বাকি জায়গাগুলো থেকে যেগুলো আসছে সেগুলো
টাইটেল সাবটাইটেল সবগুলো চেক করা আছে। শুধু টাইটেল সাবটাইটেল না, আপনার এই Yes, পুরো পেজে জি ভাই পুরো আপনার এই পুরো পেজ, এই ইউআরএল এর মধ্যে, এই পেজের মধ্যে যত ওয়ার্ড আছে সবগুলো কপি করে নিয়ে তারপরে চেক মারবেন। টাইটেল, হেডিং, ইভেন সাবহেডিং, টাইটেল, হেডিং, সাবহেডিং, আপনার প্রোফাইলেরও তো একটা অংশ এখানে এসেছে, তাই না? দেখি একটু নিচে নামেন, অ্যাবাউট দ্য সেলারে যাই এবার। এখানে যে এই যে আপনার দেখেন তো, এটা হচ্ছে আপনার সেই যে প্রোফাইলের ডেসক্রিপশন লিখেছেন সেটা না? জি ভাই। এর মধ্যেও তো আপনার কিওয়ার্ড থাকা দরকার না? ওপরে আপনি বললেন ফেসবুক অ্যাড, নিচে বলছেন ইফ ইউ নিড এনি কন্টেন্ট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট সেন্ড মি এ মেসেজ হিয়ার। হইল কিছু? না। তাহলে তখন তো ভাই এটা মানে কন্টেন্টের উপর মানে ওইভাবে লিখছিলাম, মানে এটা ডেসক্রিপশনটা। কন্টেন্টের মতো করে ডেসক্রিপশন লিখেছিলেন, এখন ফেসবুক অ্যাডের গিগ করলেন, এখন কি হবে? ভাই কি করবেন এখন? তাহলে কি ভাই এটা চেঞ্জ করতে হবে? কি মনে হয়? এটা আপডেট করতে হবে। আমি যখন এটা লিখে দিয়েছিলাম তখনই বলেছিলাম না যে আমরা যখন আস্তে আস্তে স্কিল ডেভেলপ করব তখন আমাদের ওই যেমন সেই ফর এক্সাম্পল এই যে আমরা ফেসবুক যখন এটা করেছিলাম তখন তো আপনি ফেসবুক অ্যাড শিখেননি না, ফেসবুক অ্যাডের কথা এখানে নেইও, নাই এখানে নাই। তাহলে আপনার এখন গিগ করছেন ফেসবুক অ্যাড নিয়ে, তাহলে আপনার এখানে ফেসবুক অ্যাডটাকে ইনক্লুড করা উচিত না সামহাউ এনিহাউ? আপনি চেঞ্জ না করলেও আপডেট তো করা প্রয়োজন, তাই না? জি। তাহলে নিঃসন্দেহে আমাদের এখানে চেঞ্জ করতেই হবে। যে যেভাবে গিগ করছেন আগের প্রোফাইলের সেই গিগ রিলেটেড কিছু কথাবার্তা যদি বলে না আসেন, ওই গিগের পেজের নিচে যখন আপনার এই অ্যাবাউট সেকশন দেখবে, আপনার অ্যাবাউট আছে দেখেন কি মারাত্মক ইনকনসিস্টেন্সি না? আপনার গিগ ফেসবুক অ্যাড নিয়ে, আপনার প্রোফাইল কন্টেন্ট নিয়ে, আপনার দুইটার মধ্যে আর কোনো মানে কোনো রকমই কোনো এখানে যোগসূত্রতা নাই। আপনি এই যে ফেসবুক অ্যাড বলেছেন, এখানেও যদি আপনি ফেসবুক অ্যাডের কন্টেন্ট দিতে চাইতেন তাও একটা মিনিমাম কনসিস্টেন্সি তৈরি হতো, তাই না? অথবা আপনি যদি ফেসবুক অ্যাডটা এখানে মিনিমাম উল্লেখ করে আসতেন তাহলেও একটা মিনিমাম কনসিস্টেন্সি তৈরি হতো। মানে আমরা যখন গিগ বানাবো মানে গিগ অনুযায়ী আবার মানে প্রোফাইলের ডেসক্রিপশনটাকে আবার আপডেট করে দেব। অবশ্যই এটা গিগ বানাবো যখন তখন না, অ্যাকচুয়ালি আমরা যেই বিষয়ে কাজ করব, আমরা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করব, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করব, আমরা কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করব, কন্টেন্ট যেহেতু সব জায়গায় লাগে সেগুলোর প্রোডাকশন নিয়ে কাজ করব, তাই না? এই সবগুলো বিষয় মিলে এখন আপনার প্রোফাইলে আপডেট হওয়া উচিত। ঠিক আছে নূর ভাই? জি ভাই। আচ্ছা, তাহলে দেখেন ওই প্রোফাইলের ওখানে যদি একবার ফেসবুক অ্যাড মেনশন করে আসেন, আপনার মেল কিওয়ার্ড যদি এই গিগের ক্ষেত্রে ফেসবুক অ্যাড হয় এখানেও একবার পেয়ে যাব, তাই তো? জি। তার মানে আমরা এই জন্যই বলছি যে পুরো এই পেজে যা ওয়ার্ডিং আছে সবগুলো চেক করে তার ভিত্তিতে আমাদের কিওয়ার্ড ডেনসিটিটা বের করার চেষ্টা করব। জি। তাহলে দেখবেন অটোমেটিক এই পুরো গিগটি আপনার সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয়ে যাবে, আবার ফাইবারেও র্যাঙ্ক ভালো করবে। আচ্ছা, এরপরে আরেকটু যদি নিচে যাই, এখানে এসে আমাদের দেখেন কম্পেয়ার প্যাকেজ, আমাদের এবার সার্ভিসের দামগুলো নির্ধারণ করার সময়। আচ্ছা, দামগুলো দেখেন আপনারা যে নির্ধারণ করেছেন তার মধ্যে একদম শুরুতেই যেটা ছিল, আপনারা দাম দেওয়ার আগে দিয়েছিলেন যে প্যাকেজের নাম কি হবে, তাই না? প্যাকেজের নামগুলো আমাদের নূর ভাই দিয়েছে, ফেসবুক অ্যাড, ফেসবুক দ্য রিটার্গেটিং প্যাকেজ, দ্য ফুল প্যাকেজ। ঠিক আছে নূর ভাই ফিরে আসেন, আমি মিউট করে দিয়েছি, রাজিউর ভাইয়ের সাউন্ড আসছিল। তো এই যে দ্য ফুল প্যাকেজ বা এই যে আলাদা আলাদা আমরা দেখলাম, এই যে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যাকেজগুলোর নামকরণ, এইগুলো তাহলে দেখেন আমার গিগের সাথে সামঞ্জস্যিক এবং একটু আলাদা হলে ভালো লাগে না?
আমার নূর ভাইয়ের এটি খুবই ভালো লেগেছে যে তিনি বেশ ইনোভেটিভ প্যাকেজের নাম দিয়েছেন, ফেসবুক অ্যাড প্যাকেজ, ফেসবুক। আরে এটা কপি মারেননি তো নূর ভাই? না ভাইয়া, কপি কেন মারবো? অন্য কারোটা এরকম দেখে টেকে সে আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখেছেন? আগে তো ভাইয়া ইয়ে করছে, রিসার্চ করছে, তারপর আইডিয়া মানে বানাইছে যে এটা লেখা যায় কি। ওকে, তাহলে খুবই ভালো হয়েছে, কপি মারলে ভালো হয়নি। না ভাইয়া, কপি মারি নাই ডাইরেক্ট। আচ্ছা, তারপরে প্রত্যেকটা প্যাকেজের আবার ছোট্ট ছোট্ট একটু বর্ণনা দেওয়া গেছে, দেখছেন? জি ভাইয়া। এটিও কিন্তু আপনার ওই প্যাকেজের একটু এসইওতে হেল্প করে, প্যাকেজের বর্ণনাটা, ঠিক আছে? সেট আপ ওয়ান ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। ফেসবুক অ্যাড কিন্তু একবার দেখেন বোথ জায়গায় এই প্যাকেজের মধ্যে ফেসবুক অ্যাড দুইবার কিওয়ার্ড হয়েছে। জি। আচ্ছা, দ্য রিটার্গেটিং ক্যাম্পেইন, ক্রিয়েট টু ফেসবুক অ্যাড উইথ 4 হাইলি টার্গেটেড অডিয়েন্স, হয়নি। রিটার্গেটিং প্যাকেজের মধ্যে রিটার্গেটিং কথাটা বলা যেত, সবসময় যে এভাবে বলতে হবে নট নেসেসারি, বাট যেত। আপনার এটিও হয়েছে সুন্দর, খারাপ না। আমি বলবো হাইলি টার্গেটেড অডিয়েন্স মানেই রিটার্গেটিং না, এটাই আসলে সমস্যা। হাইলি টার্গেটিং অডিয়েন্স মানে কি রিটার্গেটিং নাকি? এটা একটু আমরা একটু যদি শুনতে চাই অন্য কারো কাছে। হাইলি টার্গেটিং অডিয়েন্স আর রিটার্গেটিং কি এক? না ভাইয়া, সমস্যা আছে একটু, তাই না? জি ভাই। ঠিক আছে। অ্যান্ড তারপরে যেটা প্রিমিয়াম প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজে যে ফুল প্যাকেজে এখানে আপনি অবশ্যই ওই দুইটাই দিচ্ছেন, তাহলে এখানে আর কোনো সমস্যা নেই। দুইটা ফেসবুক অ্যাড দিচ্ছেন আর হাইলি টার্গেটেড অডিয়েন্স দিচ্ছেন। আচ্ছা নূর ভাই, রিটার্গেটিং কি বলেন তো, আর টার্গেটিং কি? টার্গেটিং তো ভাইয়া মানে আমরা যেই মানে অ্যাডটা চালাবো মানে যাদেরকে নিয়ে, মানে যাদের উদ্দেশ্যে, সেটা টার্গেট। আর রিটার্গেটিং হচ্ছে, জি ভাইয়া, রিটার্গেট। আর রিটার্গেট ভাইয়া মানে মানে আবার যেটা মানে ওই যে মানে পরের বার যেটা শিখালেন না, ওই যে কাস্টম অডিয়েন্স তৈরি করে, বা আমাদের যারা একবার আমাদের কোনো ওয়েবসাইটে বা আমাদের ওয়েব প্রপার্টিতে গিয়েছে তাদেরকে আবার টার্গেট করে, এটাই তো রিটার্গেটিং, তাই না? হ্যাঁ ভাইয়া, জি ভাই, মানে পরের বিষয়টা। হ্যাঁ, পরের বিষয়টা। তো এই জায়গাটায় আপনার একটু এই যে রিটার্গেটিং প্যাকেজের এই জায়গাটাই একটু ভুল আছে, এটা ঠিক করে নেবেন, ঠিক আছে? আচ্ছা। হাইলি টার্গেটেড অডিয়েন্স মানে তো আপনার টার্গেটেড অডিয়েন্স, আর রিটার্গেটিং মানে যারা একবার আপনার কোনো একটা প্রপার্টিতে এঙ্গেজ করেছে তাদেরকে টার্গেট করে আবার বিজ্ঞাপন দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে রিটার্গেটিং, তাই না? জি, ঠিক আছে। এরপরে নিচে যে দেখছি যে আপনি সার্ভিসের সাথে কিছু অ্যাডিশনাল সার্ভিস দিচ্ছেন, যেমন টার্গেট অডিয়েন্স রিসার্চ। সব প্যাকেজেই আপনি টার্গেট অডিয়েন্স রিসার্চ করে দিচ্ছেন, অডিয়েন্স রিসার্চ করে দিচ্ছেন। অটোমেটেড ফিড অ্যাড, এটা। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাই, এই যে ডিপিএ এই জিনিসটা আমার একটু মানে বুঝতে পারতেছি না, জিনিসটা কি আসলে? ডিপিএ কি, অন্য কেউ কি জানেন? আমি এটা নাফুল ভাইকে জিজ্ঞেস করছিলাম, তো বলতে পারে নাই এই সময়। অন্য কেউ জানেন? একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। ডাইনামিক ফেসবুকের আমরা যখন বিজ্ঞাপন দেখেছিলাম, আমরা কি ওইখানে কোনো অটোমেটেড অ্যাড দেখেছিলাম? জি ভাইয়া, অটোমেটেড অ্যাড ছিল। ওইখানে ডিপিএ বলে কোনো শব্দ ছিল? সেটা লক্ষ্য করিনি ভাইয়া। ডাইনামিক অ্যাড ছিল? ডাইনামিক ছিল। হ্যাঁ, এক কথা লেখা ছিল আগে। ডাইনামিক যদি লেখা থাকে, তারপরে কি প্রোডাক্ট ছিল বা ডাইনামিক প্রোডাক্টের কথা ছিল? একটু ভিডিও দেখবেন তো, পুরনো ভিডিওতে আমরা আলোচনা করেছি নাকি? আচ্ছা ভাইয়া, দেখো। ডিপি এর পুরো মিনিং হচ্ছে ডাইনামিক প্রোডাক্ট অ্যাড। তো এটা মূলত ওই যে অটোমেটেড অ্যাড আমরা যেটা দেখেছিলাম না, সেটা। আচ্ছা, এখানে আসলে আমাদেরকে শুধুমাত্র এই ডাইনামিক অ্যাডে অনেকগুলো আসলে অ্যাড করে দিতে হয়। সে ফর এক্সাম্পল প্লেসমেন্ট 2-3টা সিলেক্ট করে দিলে, তারপরে হচ্ছে আপনার যে কি বলে এটাকে অ্যাডের ক্রিয়েটিভ কয়েকটা সিলেক্ট করে দিলে,
তারপরে আপনার অডিয়েন্স কয়েকটা সিলেক্ট করে দিলে ফেসবুক নিজের সুবিধা মতো যেখানে যেটিতে ভালো পারফর্ম করবে সে নিজের মতো সুইচ করতে থাকে। মানে অটোমেটেড যেটা, অটোমেটেড অ্যাড যেটা, এক্স্যাক্টলি। তো ওইটাই তাহলে ভাইয়া ডিপিএ। অটোমেটেড অ্যাডটাকে ডিপিএ বলছে, তবে ডিপিএ এর ফুল স্ট্যান্ডস হয় ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, তিনটাতেই দিচ্ছেন, তিনটাতেই অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন দিচ্ছেন। দেখি আপনার বেসিকের দাম কত? 50-60। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে। আচ্ছা, ক্যাম্পেইন অপটিমাইজেশন, ঠিক আছে। ক্যাম্পেইন অপটিমাইজ করতে পারবেন তো, নাকি কিভাবে অপটিমাইজ করবেন? এখানে পারবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা অ্যাডের মধ্যে কিওয়ার্ড রিসার্চটা কি কাজে লাগে? অন্য কেউ একটু বলবেন অ্যাডের মধ্যে কিওয়ার্ড রিসার্চ কি কাজে লাগবে? সুমাইয়া আপু আছেন? মুন আপু আছেন? আছে তো ভাইয়া জয়ান, তো চ্যাটে কি লিখছে? তামান্না আপু আছেন? জাহিদ ভাই ব্রেকের কথা বলছে। না ভাই, ব্রেক আমি তখন নিছিলাম 2 মিনিটের জন্য। ওই যে আমি আচ্ছা, তামান্না আপু আপনার কি একটু মনে আছে? দেখেন তো আমরা কি নিয়ে কথা বলছিলাম নূর ভাই? জি ভাই, যে আমরা যে কিওয়ার্ড রিসার্চটা নিয়ে। তো বিজ্ঞাপন, ফেসবুক বিজ্ঞাপনের মধ্যে কিওয়ার্ডের কোনো ব্যাপার ছিল তামান্না আপু? ফেসবুক রিসার্চের মধ্যে, ফেসবুক বিজ্ঞাপনের মধ্যে? ও আচ্ছা, ফেসবুক বিজ্ঞাপন ছিল ভাইয়া। ছিল। কোথায় ছিল জানো? ছিল, এটা মনে নাই ভাইয়া। আন্দাজে বলেছেন এবং নূর ভাই এটা ভুল করেছেন মনে হয়। নূর ভাই, ফেসবুক বিজ্ঞাপনে আপনার রিসার্চ, আপনি তো গিগের রিসার্চ করেছিলেন, ওইখানে অন্যরা কি কিওয়ার্ড রিসার্চ দিয়েছে? দুই এক জায়গায় ভাইয়া কিওয়ার্ড রিসার্চ আমি দেখলাম, এইজন্য ভাই আমি ওটা দিয়ে দিছি। আপনি তাহলে আমাকে একটু বুঝিয়ে বলেন যে বিজ্ঞাপনের মধ্যে কিওয়ার্ড রিসার্চ কি? এখন ভাই কিভাবে বুঝাই? ঠিক আছে, অন্য জাহিদ ভাই বলার চেষ্টা করেছিলেন, জাহিদ ভাই বলেন। আমি বলার চেষ্টা করিনি, আমাকে ওই যে ভাই বললো তো তখন যে আমি ব্রেক নিছি সেটা। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চটা যদি ভাইয়া মানে আমি যেটা বুঝছি, বিজ্ঞাপনের মধ্যে কিওয়ার্ড রিসার্চ, ফেসবুক বিজ্ঞাপনের মধ্যে কিওয়ার্ড রিসার্চ। আসলে কোশ্চেনটা আসলে কি মানে কিওয়ার্ড রিসার্চ আমরা কেন ইউজ করব, না কি জিনিসটা আসলে কি? ফেসবুক বিজ্ঞাপনের মধ্যে কি কিওয়ার্ড রিসার্চ ছিল কিনা আগে এটা বলেন। কনফিউশনে ফেলাই দিয়েছে, ছিল না মনে হয় ভাইয়া আসলে। না না, ছিল ভাইয়া, ছিল ছিল ছিল। কারণ আমরা তো মানে কি বিষয়ে অ্যাড দিব সেটা তো আগে রিসার্চ করব না, আমরা কিওয়ার্ড করে রিসার্চ করতে লাগবে। এইটা ঠিক আছে, এটার উত্তর আমি আজকে দিব না, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, খুঁজে বের করে আমাকে উত্তর দিবেন। তার মানে আগে ভাই আমি বলতাম, ভাই আমি বলার ট্রাই করতাম, কিন্তু আমার কথা অনেক পরে মনে হয় ডিলে হচ্ছে আর কি, যাচ্ছে। ও এখন শোনা যাচ্ছে, আমি বলতে যাচ্ছি। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমরা যে ওই আপনার অডিয়েন্সের বিহেভিয়ার যে টার্গেট করি, অডিয়েন্স কি নিয়ে সার্চ করে, হ্যাঁ, বা কোন কিওয়ার্ডের বিপরীতে অডিয়েন্সের আগ্রহ কেমন, এইটা কিওয়ার্ড রিসার্চের মধ্যে হতে পারে। আচ্ছা, তো আমরা ফেসবুক অ্যাডে কিওয়ার্ড রিসার্চ আছে কি না থাকলে সেটা কিভাবে ব্যবহার করেছি, এটা আপনাদের আগামী ক্লাসের আগের হোমওয়ার্ক, ঠিক আছে? আর আমরা 11:30 ব্রেক নিই, কারণ আমাদের এই পার্ট অলমোস্ট শেষ। জি ভাই।
আচ্ছা নূর ভাই আরেকটু জান আপনার গিগে। হুম। এরপরেও অ্যাডিশনাল সার্ভিস আর কি কি আছে? অ্যাডস অ্যানালাইটিক্স রিপোর্ট, এটা আমরা নিঃসন্দেহে দিতে পারি আমাদের রিপোর্টিং থেকে অ্যাডের, তাই না? ম্যানেজমেন্ট জি। ডিউরেশন, সেটা আপনি যে কয়দিন আপনার সুবিধা দিবেন, ডেলিভারি টাইম আপনার ডিউরেশন অনুযায়ী সেট হবে, এবং আপনার প্রাইসিং হবে আচ্ছা। আপনার পরিশ্রম অনুযায়ী, তাই তো? জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা ভাই, আমি একটু মানে একটু বলতাম আর কি, যে এখানে আমি যে প্যাকেজ গুলো ঠিক লিখছি, যে সেই অনুযায়ী মানে কি আসলে ঠিক আছে, মানে প্রাইসিং প্যাকেজ গুলো লিখা? হ্যাঁ, খারাপ হয়নি একবারে। আমি আপনাদের একটা বেস প্রাইস বলি শুরু করার জন্য। আপনারা মোটামুটি নতুন তো সবাই, তাই না? জি ভাইয়া, মানে $3 থেকে $5 পার আওয়ার হিসেব করে আপনারা শুরু করবেন। আচ্ছা আচ্ছা। তবে দুই একটা কাজ পাওয়ার পরে আস্তে আস্তে $3 যদি কেউ শুরু করেন, আস্তে আস্তে $3 মুছতে হবে। এটা শুরু করার জন্য আমরা একটু কম দাম অফার করতেই পারি, তবে $3 তো আর সার্ভিস নেই। আমি যে সার্ভিসগুলো অফার করবো সেটা অন্তত তো আমার জন্য একটা মোটামুটি একটা স্কেলেবল হতে হবে, তাই না? তাহলে নর্মালি দেখেন এখানে $60 বলছে আমাদের নূর ভাই। তিনি হচ্ছে অডিয়েন্স রিসার্চ করে দিবেন। ভালোভাবে অডিয়েন্স রিসার্চ করতে তো 2-3 ঘন্টা লাগবে নাকি? জি ভাইয়া, লাগবে। 3 ঘন্টা লেগেই যাবে। তাহলে 3 ঘন্টায় $3 করে $9 ধরি আমি, $9। জি ভাই। আচ্ছা, 9। এরপরে মনে করেন আপনি হচ্ছে কি করবেন, অ্যাডের কন্টেন্ট ক্রিয়েট করবেন। তো কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে মনে করেন বেসিক কন্টেন্ট কি হবে, কপি কি হবে, মানে লেখা কি হবে, এটাই রিসার্চ করে লিখতে গেলে আরো 2-3 ঘন্টা চলে যাবে। জি। তাহলে ধরেন আমি 6 ঘন্টা দিলাম, এটার আবার যদি ইমেজ বা ভিডিও বানাতে হয় আরো 2-1 ঘন্টা লেগে যাবে, তাই না? জি ভাইয়া, লাগবে। 6 আর 2 8 ঘন্টা চলে গেল। তারপরে কি, ক্যাম্পেইন অপটিমাইজেশন। আপনি ক্যাম্পেইন অপটিমাইজ করতে গেলে তো ক্যাম্পেইনের রিপোর্ট দেখতে হবে কিছুক্ষণ পর পর, তাই না? তো বসে সময় দিতে হবে। 3 দিনে মনে করেন আপনি অন্তত যদি দিনে একবার করে অপটিমাইজেশন করার চিন্তা করে যদি দেখেন, সে তাহলে দিনে একবার যদি বসেন, সেখানে একবার বসে আপনি ভালোভাবে রিপোর্ট দেখতে গেলে আপনার আধা ঘন্টা চলেই যাবে। তাহলে 3 দিনে মোটামুটি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ধরে রাখেন, তাহলে কত হইল? মোট কত হইল? 10 ঘন্টা। 3 3 6 3 9 3 9 10 11 ঘন্টা হয়ে গেল। 11 ঘন্টা। এরপরে যে আপনি ওই কিওয়ার্ড রিসার্চ কি বলছেন, এটা আপনারা আগামী দিন হোমওয়ার্কের পরে সেটা সময় নির্ধারণ করব। ম্যানেজমেন্ট ডিউরেশন দিচ্ছেন 3 দিন। 3 দিনে অন্তত ম্যানেজমেন্ট করতে গেলে আপনার তো এই অ্যাডের পেছনে ক্লায়েন্টকেও সময় দিতে হবে। মনে করেন ক্লায়েন্ট আপনাকে 3 দিনে 3 বার তো নক করবেই। 3 বারে মনে করেন 1 ঘন্টা করে 3 ঘন্টা চলে যাবে, তাহলে 11 আর 3 14। আর বাকি যে সময়টা আপনি মনে করেন অন্তত এই 3 দিনে আরো 3 ঘন্টা ধরে রাখেন, যে 3 ঘন্টা আপনি বিভিন্ন সময়ে শুধু অ্যাডের পারফরমেন্স চেক করবেন, তাই না? হ্যাঁ। 10 মিনিট 15 মিনিট করে বসবেন, কিন্তু 3-4 বার তো বসতেই হবে। ক্লায়েন্টের টাকা যাচ্ছে, আপনার মাথায় টেনশন অটোমেটিক থাকবে, তাই না? জি। তাহলে 3 দিনে যদি এই 3 ঘন্টাও বসেন, 14 দিনে 17 ঘন্টা। আবার এই যে আপনি তাকে এই যে মনে করেন সে আপনার সাথে শুরুতে কথা বলবে, তারপরে তার সাথে একটু চ্যাট করতে হবে, সব মিলিয়ে 20 ঘন্টা মতো একটা প্যাকেজে আপনার সময় যাবে, তাই না? 20 ঘন্টায় $3 করে হলে $60 আমার হিসেবে ভালো। আপনি চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন, তবে এটা শুরু করার জন্য যথেষ্ট ভালো। আচ্ছা ভাই, এটাই থাক। তাহলে দেখেন এখানে 20 ঘন্টার সময় লাগছে অ্যাকচুয়ালি এই একটা গিগ আপনি যদি ডেলিভার করতে চান। এইভাবে রিটার্গেটিং এ যে কত সময় লাগছে, প্রিমিয়ামে যে এই যে একটা জায়গায় তখন 2টা বলছেন, আবার 2টা অ্যাড, 6টা হাইলি টার্গেটেড অডিয়েন্স, 6টা অডিয়েন্স যদি রিসার্চ করতে যান তাহলে 3 6 18 ঘন্টা। 2টা অ্যাডের জন্য করলে 18 দুগুণ 36 ঘন্টা, ইত্যাদি ইত্যাদি হিসেব করে এবার হচ্ছে আপনি আপনার পুরো প্যাকেজটা সাজান। তবে বেসিকের চেয়ে স্ট্যান্ডার্ড যেহেতু একটু বড় প্যাকেজ, সরি প্রিমিয়াম যেহেতু বড় প্যাকেজ, এই জায়গায় অবশ্যই প্রাইসটা একটু কম দিবেন। বেসিকের যদি পার আওয়ার আপনি $5 করে হিসেব করেন, স্ট্যান্ডার্ডে যে $4 পার আওয়ার হিসেব করবেন, প্রিমিয়ামে যে $3 পার আওয়ার হিসেব করবেন। আমি একটা এস্টিমেশন বলছি। আচ্ছা, তাতে যেটা হবে, বেসিক মানুষ দেখবে, ভালো লাগবে, টেস্ট করবে, কিন্তু পরবর্তীতে আপনাকে যদি বেসিক গিগ নিয়ে ভালো লাগে, সে তখন হিসেব করবে কি জানেন, এর কাছ থেকে যদি আমি প্রিমিয়াম নিই আমার তো কস্ট সেভিং হয়, তখন সে লাভ দিবে প্রিমিয়ামে, আর এটাই তো আমাদের দরকার। জি ভাই, এই ছিল আমাদের প্যাকেজ অংশের ব্যাপার।
আর তার আরেকটু যদি নিচে যাই, লাস্ট হচ্ছে ট্যাগগুলা। এই ট্যাগগুলো তো নিঃসন্দেহে আমাদের সাপোর্টিং কিওয়ার্ড। আমরা যেই কিওয়ার্ডগুলোকে নিয়ে আমাদের একটা মেইন কিওয়ার্ড ধরেই তো আমরা পুরো গিগটা সাজালাম, তাই না? আর আমরা দেখেছি যে মেইন কিওয়ার্ডের পাশে কিছু সাপোর্টিভ কিওয়ার্ড আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চের সময় দেখেছি না, ফাইবারের কিওয়ার্ডগুলো দেখার সময়, সেগুলো এখানে রিলেটেড কিওয়ার্ড হিসেবে অ্যাড করে দিবেন। এই তো তাহলে মোটামুটি আমাদের গিগের ওভারঅল সিনারিও, তাই না? এর বাইরে আর কিছু আছে বাকি থাকলো নাকি? ব্রেকে যান, চিন্তা করেন, তারপরে এসে আমরা বাকি আলোচনা সামনে নিব। 11:30 বাজে, সবাই একটু ব্রেকে যান। জি আচ্ছা ভাইয়া, ওই যে আমাদের হচ্ছে দেখা যায় যে ওখানে রিকোয়ার্ড একটা অপশন ছিল ক্রিয়েট গিগের ক্ষেত্রে, তো সেখানে আমরা রিকোয়ার্ডে মানে কি মানে লিখতে পারি আমরা? আপনার ফেসবুক বিজ্ঞাপন করতে গেলে কি কি লাগবে সেগুলো লিখতে হবে। আচ্ছা ভাইয়া, ফেসবুক মানে দুই একটা বিজ্ঞাপনে যদি কি একটু কি আইডিয়া লাগে? দিতেন। ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগে। জি, অ্যাক্সেস লাগবে। যেই পেজের আপনি বিজ্ঞাপন দিবেন সেই পেজের অ্যাক্সেস লাগবে, আর তো কিছু লাগার কথা না। আর আপনার বিজনেস ইনফরমেশন লাগবে, বা ওই ক্লায়েন্ট আপনাকে বলে দিতে হবে যে কোন বিষয়, মানে কোন স্পেসিফিক, যদি কোনো পোস্ট থেকে তিনি আসলে অ্যাড তৈরি করতে চান, বা তিনি আসলে কি বিষয়ে অ্যাড করতে চান, তার এই যে অবজেক্টিভটা বা তার ভিশনটা খুব ভালোভাবে বুঝে নিতে হবে। তার ভিশনটা বুঝে নিয়ে, তার প্রোডাক্ট সার্ভিসের পেজ নিয়ে, তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে, তারপরে আপনি আপনার বাকি কাজগুলো করবেন। এই তিনটাই রিকোয়ারমেন্ট হওয়া উচিত অ্যাডের জন্য। ক্লায়েন্টের অবজেক্টিভ, ক্লায়েন্ট কি চাই সেটা, তার সাথে ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস, তার সাথে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস। ঠিক আছে, তাহলে আমরা ব্রেকে যাই। ব্রেক থেকে ফিরে আসেন, আবার কথা হবে। জি ভাইয়া, কতক্ষণ ব্রেক টাইম? 10 মিনিট, 15 মিনিট। 32 তো ঠিক আছে, হ্যাঁ 15 মিনিট নেন, বাট 15 মিনিট মানে 15 মিনিট। আচ্ছা ভাই, ঠিক আছে। রেকর্ডিংটা অফ দিতেন। রেকর্ডিংটা ভাই দিচ্ছি ভাইয়া, দিচ্ছি। আমার তো ভাই মনে হচ্ছে আমি ঠিক বলছি। আমি গুগলে একটু সার্চ করলাম, বুঝছেন, কিওয়ার্ড রিসার্চের বিষয়টা। আপনি প্রশ্ন বুঝেননি, ভুল টপিকে যাচ্ছেন। ফেসবুক অ্যাডের মধ্যে কিওয়ার্ড রিসার্চের ব্যাপার কি আছে, এটা আমাদের কোশ্চেন। জি ভাই, ওই অ্যাডটা সেটআপ করার সময় আমরা যে ডেমোগ্রাফি বিহেভিয়ার গুলো সিলেক্ট করি না, ওই সময় মনে করেন যে কে কি সার্চ করে, কে কি খোঁজে, কার কিসের উপর ইন্টারেস্ট, এটা তো আমরা পিওপল ইনসাইট থেকে দেখতে পাই। এটা বাড়ির কাজ দিয়েছি, বাড়ির কাজ দিয়েছি নাফিউল ভাই, পর্যাপ্ত করেন, করে বাড়ির কাজ করবেন। আগামী দিন এটা নিয়ে আমরা কথা বলবো। ব্রেকে যান এখন, ঠিক আছে নাফিউল ভাই? জি ভাই।